স্টার্ট করব। আচ্ছা, গুড আফটারনুন এভরিওয়ান। সবাইকে এক্সাম ওয়ারিয়রের অ্যাপে এবং অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু আলাদা, যেটা আমি প্রথম দিন ডেমো ক্লাসে পড়িয়েছিলাম, সেটা ছিল প্রেগনেন্সি। তো সেই রিলেটেড আজকে একটা টপিক পড়াবো, হুইচ ইজ আন্ডার দি হিউম্যান নিউট্রিশন পোর্শন। তো আজকে যে টপিক পড়াবো সেটা হলো ল্যাকটেশন। ওকে, আচ্ছা, তো ফার্স্ট স্লাইডে যাওয়া যাক। আচ্ছা, ল্যাকটেশন স্টার্ট করার আগে কয়েকটা জিনিস একটু রিমাইন্ড করিয়ে দিই, তার কারণ যেটা হচ্ছে প্রেগনেন্সির সাথেই রিলেটেড। তো সেই জন্য কয়েকটা ছোট ছোট জিনিস একটু আলোচনা করে দিই, তারপর আমি মেইন টপিকের মধ্যে যাচ্ছি। সেটা হলো যে একদম ফার্স্ট ডেমো ক্লাসে আমি বলেছিলাম যে প্রি প্রেগনেন্সি পিরিয়ডে কীরকম ধরনের নিউট্রিশনাল স্টেটাস বা কীরকম ধরনের নিউট্রিয়েন্ট প্রোভাইড করা উচিত, এবং বলেছিলাম বেশ কিছু হরমোনের ফাংশন বা বেশ কিছু ফাংশনের রোল বলেছিলাম। তো সেইটা আরেকটু আজকে একটু ডিসকাস করে দিই, তার কারণ এখানে বেশ কিছু হরমোনের ফাংশন রয়েছে হুইচ ইজ রিলেটেড উইথ দি ল্যাকটেশন পিরিয়ড, সেই জন্য একটুখানি আলোচনা করে দিই। তো যেটা বলছিলাম যে প্রেগনেন্সি পিরিয়ডে যেখানে বলা হয়েছিল যে প্লাসেন্টা ফর্মেশন হচ্ছে, এবং প্লাসেন্টা ফর্মেশনের জন্য হাই কোয়ান্টিটিতে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন হরমোন, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে যেখানে কর্পাস লুটিয়াম থেকে তৈরি হয়েছিল হাই কোয়ান্টিটিতে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন হরমোন। তো তারপর প্রেগনেন্সি সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে কি হয়েছিল যে প্লাসেন্টা থেকে প্রচুর হাই কোয়ান্টিটিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ হয়েছিল। তো শুধু এই দুটো হরমোন নয়, এই দুটো হরমোনকে মেনলি বলা হয় কি গোনাডাল হরমোন। ঠিক আছে, যেহেতু ফিমেল গোনাড থেকে তৈরি হয় তাই জন্য এই দুটো হরমোনকে বলা হয় গোনাডাল হরমোন। আরেকটা বলেছিলাম আরও দুটো হরমোনের নাম, যেখানে বলেছিলাম গোনাডোট্রফিন হরমোন, মানে এলএইচ এবং এফএসএইচ। তো যেটা বলছিলাম যে ডিউরিং দি সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি যেখানে কি হয় প্লাসেন্টা থেকে হাই কোয়ান্টিটিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে, শুধু এই দুটো হরমোন ছাড়াও এইচসিজি, যেটাকে আমরা বলি হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, এছাড়াও হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ঠিক আছে, এছাড়াও এই প্লাসেন্টা থেকে এই যে হরমোনগুলো রিলিজ হয়, এই হরমোনগুলো কি করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে প্রোল্যাক্টিন হরমোন সিক্রেশনে হেল্প করে, যে প্রোল্যাক্টিন হরমোন কি করে মিল্ক ফর্মেশনে হেল্প করে, তাই না? কিন্তু তাহলে একটা কোয়েশ্চেন আসবে যে তাহলে যদি প্রেগনেন্সিতে হাই কোয়ান্টিটিতে প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হয় তাহলে প্রেগনেন্সিতে কেন ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয় না? তার কারণ হচ্ছে একটাই কারণ, যেখানে কি হয় যেটাকে আমরা বলি ইনহিবিটরি হরমোন বেশ কিছু রিলিজ হয়, যে ইনহিবিটরি হরমোনগুলো কি করে যেটা হচ্ছে প্রোল্যাক্টিনের ফাংশনে বাধা দেয়। তো এই ইনহিবিটরি হরমোনগুলো কি কি? ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, যেটা কি করে প্রোল্যাক্টিনের হরমোনে বাধা দেয়। তার ফলে কি হয় প্রোল্যাক্টিন মিল্ক ফর্মেশনে হেল্প করা সত্ত্বেও মিল্ক সিক্রেশন হয় না ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ড। ওকে, তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে প্লাসেন্টা থেকে কি কি বললাম, কি কি হরমোন রিলিজ করে, যেখানে বললাম ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইচসিজি, আর একটা বলা হয় এইচপিএল, মানে যেটা বলছিলাম হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এছাড়াও প্রেগনেন্সিতে বেশ কিছু অ্যান্টেরিয়র পিরিয়ডারি হরমোন যেমন কর্টিজল হরমোন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, বা যেটা বললাম প্রোল্যাক্টিন হরমোন, এগুলো হচ্ছে রিলিজ করে। এবার ল্যাকটেশন পিরিয়ড তাহলে কখন থেকে স্টার্ট হবে? ল্যাকটেশন পিরিয়ড হচ্ছে আফটার দি ডেলিভারি অফ দি বেবি। তাহলে বেবির যখন ডেলিভারি হয়ে যাচ্ছে তখন কি হয় ওখান থেকে প্লাসেন্টাকে এক্সপালশন করে দেওয়া হয়, মানে প্লাসেন্টা রিমুভ করে দেওয়া হয়। তাহলে যখনই কি হয় প্লাসেন্টা রিমুভ হয়ে যাচ্ছে তখন কি হবে এই যে হাই লেভেল মানে প্লাজমা লেভেল বা ব্লাড সার্কুলেশনের যে হাই লেভেল অফ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ছিল, যখনই প্লাসেন্টাকে রিমুভ করে দেওয়া হচ্ছে তখন কি হয় এই দুটো হরমোনের লেভেল সাডেনলি ড্রপ করে যায় মাদারের বডিতে। তো সেই জন্য কি হয় যখনই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন হরমোনের লেভেল ড্রপ করে যাবে তখন কি হবে, তখন প্রোল্যাক্টিন তার ফাংশন শুরু করবে, মানে প্রোল্যাক্টিন তার ফাংশন এক্সিকিউট করবে। তার মানে কি হয় যেখানে মিল্ক ফর্মেশন হয় এবং উইথ দি হেল্প অফ অক্সিটোসিন হরমোন, অক্সিটোসিন হরমোন কি করে মিল্ক ইজেকশন বা যেটাকে আমরা বলি মিল্ক যেটাকে বলা হয় এক্সপালশনে হেল্প করে। তো এটা আমি পরে আসছি, আমি জাস্ট কয়েকটা জিনিস একটুখানি আলোচনা করে দিলাম। তাহলে কি হলো ল্যাকটেশন পিরিয়ড স্টার্ট হচ্ছে আফটার দি ডেলিভারি অফ দি বেবি। বেবির যখন ডেলিভারি হয় তখন কি হয় প্লাসেন্টা রিমুভ করে দেওয়া হচ্ছে, প্লাসেন্টা রিমুভ হয়ে
হয়ে গেলেই কি হবে, প্লাসেন্টা থেকে ডিউরিং দি সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি হাই কোয়ান্টিটিতে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন রিলিজ করেছিল। তাহলে যখন প্লাসেন্টা রিমুভ করে দেওয়া হচ্ছে তখন কি হবে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন সাডেনলি ড্রপ করে যাওয়ার জন্য প্রোল্যাকটিন তার ফাংশন এক্সিকিউট করবে। তাহলে এখান থেকে কয়েকটা পয়েন্ট হাইলাইট করব, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে ল্যাকটেশন পিরিয়ডে তাহলে বেশ কয়েকটা হরমোন ফাংশন করে, এবং ল্যাকটেশন পিরিয়ড শুরু হওয়ার আগে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, যেটা আমি প্রেগনেন্সি পিরিয়ডে বলেছিলাম যে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন যেখানে কি করেছিল, ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট এবং ম্যামারি গ্ল্যান্ডে ফ্যাট ডিপোজিশনের জন্য রেসপন্সিবল। এই ফ্যাট কি করে, ডিউরিং দি ল্যাকটেশন পিরিয়ড মিল্ক ফর্মেশনে হেল্প করে। তাহলে ইস্ট্রোজেন প্রজেস্টেরন যেটা প্রেগনেন্সি পিরিয়ডে ডাকটাইল সিস্টেম বা ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট বা মিল্ক অ্যালভিওলির মধ্যে ফ্যাটের ডিপোজিশনে হেল্প করেছিল। তাহলে ল্যাকটেশন পিরিয়ডে কোন কোন হরমোনগুলো আসবে, এই যে এখানে বলা রয়েছে ফার্স্ট হরমোন, এখানে বলা রয়েছে ইস্ট্রোজেন। তো এখানে ইস্ট্রোজেন কোথা থেকে সিক্রেশন হয়, এটা হচ্ছে প্রেগনেন্সির সঙ্গে কোরিলেট করে বলা রয়েছে। তো ইস্ট্রোজেন কোথা থেকে সিক্রেশন হয়, ডিম্বাশয় এবং প্লাসেন্টা, মানে ওভারি থেকে এবং প্লাসেন্টা থেকে, ঠিক আছে। তাহলে ইস্ট্রোজেনের ফাংশন কি, যেটা আমি বলেছিলাম যে ইস্ট্রোজেন হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টে হেল্প করে, তার মানে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে ফ্যাটের ডিপোজিশন তাতে হেল্প করে, ঠিক আছে। সেকেন্ড বলেছিলাম কি, প্রজেস্টেরন হরমোন, প্রজেস্টেরন, তাহলে প্রজেস্টেরনও সেম লাইক ইস্ট্রোজেন, এটা হচ্ছে ওভারি এবং প্লাসেন্টা থেকে রিলিজ করছে। এখানেও সেম ইস্ট্রোজেনের মতোই ফাংশন, যেটা কি করে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্টে হেল্প করে, কারণ ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ল্যাকটেশন পিরিয়ডে মিল্ক ফর্মেশন বা মিল্কের যে কোয়ালিটি তার জন্য রেসপন্সিবল। ওকে, এরপর বলা রয়েছে কি, প্রোল্যাকটিন হরমোন। প্রোল্যাকটিন হরমোন, তাহলে যেটা বলেছিলাম যে অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন করে এই প্রোল্যাকটিন হরমোন, যেটা হচ্ছে এখানে বলা রয়েছে সোর্স কি, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্রন্থি। তাহলে প্রোল্যাকটিনের ফাংশন কি, প্রোল্যাকটিনের ফাংশন হচ্ছে যেটা মিল্ক ফর্মেশন বা মিল্ক উৎপাদনে উদ্দীপনা যোগায়। তাহলে মিল্ক ফর্মেশনে হেল্প করছে কোন হরমোন, প্রোল্যাকটিন। নেক্সট বলা রয়েছে কি, অক্সিটোসিন হরমোন। তাহলে অক্সিটোসিন হরমোনের ফাংশন কি, যেটা বলেছিলাম, এবং অক্সিটোসিন হরমোন, এখানে আরেকটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোনকে আমরা বলে থাকি কি, নিউরো হরমোন, কারণ এটা পিটুইটারি গ্ল্যান্ড থেকে ডাইরেক্টলি সিক্রেট করে না, এটা কোথা থেকে রিলিজ হয়, যেটা হচ্ছে হাইপোথ্যালামাসের দুটো নিউক্লিয়াস রয়েছে, একটাকে বলা হয় সুপ্রা অপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াস, এখান থেকে রিলিজ হয়ে আসে পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে, দেন পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই অক্সিটোসিন রিলিজ হয়, ঠিক আছে। তো এই তাহলে অক্সিটোসিনের ফাংশন কি, অক্সিটোসিন বলা রয়েছে এখানে সোর্স পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড। ওকে, তাহলে অক্সিটোসিনকে আমরা কি বললাম, যে এটা হচ্ছে এক ধরনের নিউরো হরমোন। ওকে, এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেট হওয়া এই অক্সিটোসিনের ফাংশন কি, এর ফাংশন হচ্ছে লেট ডাউন রিফ্লেক্স, এটা আমি ডিটেলসে বলবো, তো এখানে জাস্ট আমি একটুখানি ওপর বলে দিয়ে যাচ্ছি, আমি পরে আসছি। লেট ডাউন রিফ্লেক্স বা যেটাকে বলা হয় যে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে মিল্ক অ্যালভিওলার বা ডাকটাইল সিস্টেম রয়েছে, তো সেই মিল্ক অ্যালভিওলার গ্ল্যান্ড থেকে মিল্ক ইজেকশন বা মিল্ক এক্সপালশন বা মিল্ক আউটিংয়ে হেল্প করে এই অক্সিটোসিন হরমোন। ওকে, এছাড়াও এখানে আরেকটা জিনিস বলা নেই, সেটা হচ্ছে অক্সিটোসিন হরমোন শুধুমাত্র মিল্ক ইজেকশনে হেল্প করে না, অক্সিটোসিন হরমোনের আরও একটা খুব ইম্পর্টেন্ট ফাংশন রয়েছে, সেটা কি, সেটা হলো যে আবার একটু ব্যাক করে প্রেগনেন্সি পিরিয়ডে যাব, যেখানে আমরা দেখেছিলাম যে বেবির যখন গ্রোথ আর ডেভেলপমেন্ট হয় তখন কি হয়, ইউটেরাসের যে সাইজ বা ভলিউম বাড়ে, কেন না, ডিউ টু দি গ্রোথ অফ দি চাইল্ড, ডিউ টু দি গ্রোথ অফ দি ফিটাস। ওকে, তাহলে যখন ল্যাকটেশন পিরিয়ড তাহলে কখন স্টার্ট হচ্ছে, আফটার দি ডেলিভারি অফ দি বেবি, তাহলে বেবির ডেলিভারি হলো, তাহলে ইউটেরাসের যে নর্মাল সাইজ, মানে ডেলিভারি হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু ইউটেরাস তার পুনরায় মানে আগের যেমন সাইজ ছিল যখন নন প্রেগনেন্সি কন্ডিশনে যে সাইজ বা যে ভলিউমে থাকে সেই ভলিউমে কিন্তু আফটার ডেলিভারি সেই ভলিউমে থাকে না। তাহলে অক্সিটোসিনের কাজ কি, অক্সিটোসিন হচ্ছে ল্যাকটেটিং পিরিয়ডে ইউটেরাসের নর্মাল সাইজে ফিরে আসতে হেল্প করে এই অক্সিটোসিন হরমোন, ঠিক আছে। তাহলে অক্সিটোসিন হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডে দুটো ফাংশন বললাম, একটা হচ্ছে মিল্ক ইজেকশন বা মিল্ক এক্সপালশনে হেল্প করা, সেকেন্ড হচ্ছে যেটা কি করে ল্যাকটেটিং মাদারের যে ইউটেরাসের সাইজ, সেই ইউটেরাসের সাইজ নর্মাল পজিশনে ফিরিয়ে আসতে সাহায্য করে এই অক্সিটোসিন হরমোন। ওকে, তাহলে এখানে একটা জিস্ট ফর্মে বলে দেওয়া আছে কোন হরমোনের কি কি ফাংশন, ঠিক আছে। নেক্সট পরের স্লাইডে যাব।
পরের স্লাইডে এখানে বলা রয়েছে যে স্তনদুগ্ধের পরিমাণ ও গঠনে প্রভাব ফেলে বিভিন্ন কারণ কি কি। মানে এখানে বোঝানো হয়েছে যে কোন কোন ফ্যাক্টর, যেটা হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডে মিল্কের কোয়ান্টিটি এবং মিল্কের কোয়ালিটির ওপর ভ্যারি করে বা ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টর অ্যাফেক্ট করে মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটিকে। তো এখানে দেখো প্রথমেই বলা রয়েছে, হ্যাঁ, তো যে প্রথমে যে পয়েন্টটা আছে সেটা একটু মানে ডিসকাস করার জন্য আবার ব্যাক করে একটু প্রেগনেন্সি পিরিয়ডে যেতে হবে। সেটা হলো যে আমি জাস্ট একটু আগে বললাম যে প্রেগনেন্সি পিরিয়ডে যে মানে মাদার্সের বডিতে যে অ্যাডিশনাল ওয়েট গেইন হয়, তোমরা জানো, যেটা বলেছিলাম যে অ্যাপ্রক্স 12 কেজি ওয়েট গেইন হয় ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ড, এবং এই ওয়েট গেইন খুব মানে ইম্পর্টেন্ট ডিউরিং দি প্রেগনেন্সি কন্ডিশন। কেন ইম্পর্টেন্ট, তার কারণ বলেছিলাম যে যদি অ্যাডিকুয়েট ওয়েট গেইন না হয় তাহলে বুঝতে হবে যে মায়ের যে নিউট্রিশনাল স্টেটাস সেটা হচ্ছে পুয়ার, এবং অ্যাডিশনাল ওয়েট গেইন হলে বুঝতে হবে যে ম্যামারি মানে মাদারের বডিতে ফ্যাটের ডিপোজিশন হচ্ছে। তাহলে ফ্যাটের ডিপোজিশন মোস্টলি কোথায় কোথায় হয়, একটা হচ্ছে যেটা বলেছিলাম ম্যামারি গ্ল্যান্ডে, অ্যান্ড সেকেন্ড ওয়ান বলেছিলাম যে ওয়েস্ট রিজিয়ন থেকে হিপ রিজিয়নের দিকে, মানে লোয়ার পোর্শনের দিকে, তাই না? তাহলে এই অ্যাডিকুয়েট ওয়েট গেইন যেটা ইন্ডিকেট করে মাদারের নিউট্রিশনাল স্টেটাস মানে ভেরি গুড বা ওয়েল কন্ডিশনে যাচ্ছে, এবং আরেকটা কি না, আরেকটা হচ্ছে যে প্রপার ফিটাসের গ্রোথ এবং ডেভেলপমেন্ট হচ্ছে তার ইন্ডিকেটর। তাহলে এখানে যেটা বলা আছে, ফার্স্ট যে পয়েন্টটা বলা রয়েছে যে কোন কোন ফ্যাক্টর মায়ের যে মিল্কের কোয়ালিটি বা কোয়ান্টিটিকে অ্যাফেক্ট করে। ফার্স্ট পয়েন্ট বলা আছে, দেখো, দুধে চর্বি ও শক্তির ঘনত্ব, ঠিক আছে, মায়ের শরীরে থাকা চর্বির পরিমাণের সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত। তাহলে যেটা আমি বলেছিলাম যে মায়ের যদি অ্যাডিকুয়েট ওয়েট গেইন না হয় তাহলে যেটা ড্রাস্টিক্যালি ইম্প্যাক্ট পড়বে কার ওপরে, সেটা হচ্ছে যে মিল্কের কোয়ালিটির ওপরে। আচ্ছা, আরেকটা কি বলা হয়েছিল যে ম্যাডাম প্রেগনেন্সিতে আয়রনের 2 mg কম আছে, এটা কি সঠিক? হ্যাঁ, একদম সঠিক, ঠিক আছে। যে প্রেগনেন্সি পিরিয়ডে যেখানে আয়রনের রিকোয়ারমেন্ট নন প্রেগনেন্ট মাদারের থেকে 2 মিলিগ্রাম কম আছে, এটা রাইট। কেন রাইট সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে প্রেগনেন্সি পিরিয়ডে যেখানে কি হয়, যেখানে পেরিস্টালটিক মুভমেন্ট কমে যায়। তাহলে পেরিস্টালটিক মুভমেন্ট কমে যাওয়া মানে ফুড স্টাফস একটু বেশি সময় ধরে জিআই ট্র্যাক্টে থাকবে, ঠিক আছে। তাহলে ফুড স্টাফস যদি বেশি সময় ধরে জিআই ট্র্যাক্টে টাইম স্পেন্ড করে তাহলে কি হবে, নিউট্রিয়েন্টের যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি সেটা বেড়ে যাচ্ছে। তাহলে 1 নম্বর হচ্ছে নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন ক্যাপাসিটি বাড়ছে। অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ যেখানে প্রেগনেন্সি পিরিয়ডে কি হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল হয় না, তাই না? তাহলে যদি মেনস্ট্রুয়েশন সাইকেল না হয় তাহলে থ্রু ব্লিডিং আয়রন বেরিয়ে যেতে পারবে না। তো সেই জন্য প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাজ পার RDA 2020 যেখানে আয়রনের রিকোয়ারমেন্ট দেওয়া রয়েছে 27 মিলিগ্রাম, যেটা নন প্রেগনেন্ট মাদারের থেকে 2 মিলিগ্রাম কম, এটা ঠিক। ওকে, এটা হচ্ছে অ্যাজ পার RDA 2020। এবার আরেকটা কনফিউশন হয় অনেকের ক্ষেত্রে, সেই কনফিউশনটা হচ্ছে যে যদি তোমাদের কারুর কাছে RDA 2020 যে বই থাকে, যেটা ICMR থেকে দেওয়া হয়েছে, সেই বইতে কিন্তু আবার একটুখানি ভুল আছে, যেখানে 40 মিলিগ্রাম বলা আছে। কিন্তু তুমি যদি আপডেটেড মানে আপডেটেড যে ডায়েটেটিক্স বুক আছে সেটা যদি দেখো, বা যেটা রিভাইজড 2024-এর যে RDA-টা বলা আছে সেটাও যদি তুমি দেখো, এবং সেখানে বলাই আছে যে ওটা RDA 2020, সেখানে কিন্তু মেনশন করা আছে 27 মিলিগ্রাম, ঠিক আছে। তো এটা রাইট হবে 27 মিলিগ্রাম। ওকে, ঠিক আছে। তাহলে এবার আবার চলে আসি ল্যাকটেশন পিরিয়ডে। তাহলে ফার্স্ট পয়েন্ট বলেছিলাম যে প্রেগনেন্সি পিরিয়ডে যদি মায়ের অ্যাডিকুয়েট ওয়েট গেইন না হয় তাহলে সেটা কিন্তু ল্যাকটেশন পিরিয়ডে মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটির ওপরে ড্রাস্টিক্যালি এফেক্ট করে, বিশেষ করে মিল্কের কোয়ালিটির ওপরে। ওকে, সেকেন্ড কি বলা রয়েছে, যে সমস্ত মাদার সেকেন্ড বলা রয়েছে যে সমস্ত মাদার ফার্স্ট টাইম প্রেগনেন্ট মাদার যারা, সেই সমস্ত মায়ের ক্ষেত্রে যে মিল্কের কোয়ালিটি সেটা একটু ডিফারেন্ট হয় কাদের তুলনায়, না যাদের মানে মাল্টিপল বার্থ রয়েছে, মানে সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড রয়েছে বা ফোর্থ চাইল্ড রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যারা ফার্স্ট টাইম মা হচ্ছেন তাদের ক্ষেত্রে মিল্কের কোয়ালিটি কিছুটা চেঞ্জেস থাকে। মানে ফার্স্ট টাইম মাদারের ক্ষেত্রে মিল্কের মধ্যে যে ফ্যাটের কনসেন্ট্রেশন সেটা একটুখানি বেশি হয়, ঠিক আছে।
সেকেন্ড কি বলা রয়েছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যে বেশ কিছু কিছু নিউট্রিয়েন্ট রয়েছে, যে নিউট্রিয়েন্টগুলো কিন্তু মায়ের ডায়েটের ওপর অনেকগুলো নিউট্রিয়েন্ট আছে সেগুলো হচ্ছে ডিপেন্ড করে, আবার অনেকগুলো নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে না। ওই পার্টিকুলার নিউট্রিয়েন্টগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সেই নিউট্রিয়েন্টগুলো কি কি? ফার্স্ট দেখো এখানে বলা রয়েছে এই যে মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকা ল্যাকটোজ, ল্যাকটোজ যেটা হচ্ছে প্রিন্সিপাল বা প্রাইমারি কার্বোহাইড্রেট যেটা মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকে, ল্যাকটোজ। এবং যেটা বলেছিলাম, যেটা আমি বায়োকেমিস্ট্রি ক্লাসে বলেছিলাম, যে ল্যাকটোজ হচ্ছে এক ধরনের ডাইস্যাকারাইড যার মধ্যে কি থাকে, গ্লুকোজ এবং গ্যালাক্টোজ। ওকে, তাহলে মিল্কের মধ্যে প্রেজেন্ট থাকা ল্যাকটোজ, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, কপার এবং ফ্লোরিন, এই যে পার্টিকুলার নিউট্রিয়েন্টগুলো, এই নিউট্রিয়েন্টগুলো কিন্তু মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে না। মানে যদি ল্যাকটেটিং মায়ের ডায়েটের মধ্যে এই সমস্ত নিউট্রিয়েন্টের পরিমাণ কম থাকে, তাহলেও কিন্তু যেটা মিল্ক, যে মানে ম্যামারি গ্ল্যান্ড থেকে যে মিল্ক রিলিজ হচ্ছে, সেই ম্যামারি গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়া মিল্ক বা হিউম্যান মিল্কের মধ্যে কিন্তু এর কোনো ইম্প্যাক্ট পড়বে না। বোঝা গেল? তাহলে কোন কোন নিউট্রিয়েন্টগুলো? এই যে ল্যাকটোজ, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, কপার এবং ফ্লোরিন, এই নিউট্রিয়েন্টগুলো কিন্তু মায়ের ডায়েটের ওপর ইন্ডিপেন্ডেন্ট। মানে মায়ের ডায়েটে যদি এই নিউট্রিয়েন্টগুলো কম পরিমাণে থাকে, তাহলে ম্যামারি গ্ল্যান্ড থেকে যে মিল্ক রিলিজ হচ্ছে সেই মিল্কের মধ্যে এই নিউট্রিয়েন্টগুলো থাকবে না তা নয়, এই নিউট্রিয়েন্টগুলো কিন্তু প্রেজেন্ট থাকবে। অন্যদিকে আরও কয়েকটা নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে। মানে মায়ের ডায়েটে যদি ওই নিউট্রিয়েন্টগুলো অভাব থাকে, তাহলে কিন্তু মানে হিউম্যান মিল্কের মধ্যে সেই নিউট্রিয়েন্টগুলোর পরিমাণ কিন্তু কমে যাবে। তাহলে সেই নিউট্রিয়েন্টগুলো কি কি? এই যে সেলেনিয়াম, আয়োডিন এবং বি ভিটামিনস, যেগুলোকে বলা হয়েছে, যেগুলো মায়ের ডায়েটের ওপর কিন্তু ডিপেন্ড করে। মানে ইফ দি মাদার্স ডায়েট ইজ ডেফিসিয়েন্ট অফ অল দিজ নিউট্রিয়েন্টস, স্পেশালি সেলেনিয়াম, আয়োডিন অ্যান্ড বি ভিটামিনস, তাহলে কি হবে, যে হিউম্যান মিল্ক বা ব্রেস্ট মিল্কের মধ্যে এই নিউট্রিয়েন্টের ঘাটতি দেখা যাবে। আরেকটা হচ্ছে, এখানে আমি সবগুলো বলছি না, আমি স্পেসিফিক কয়েকটা পয়েন্ট বলে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে যদি মায়ের ডায়রিয়া হয়ে থাকে, আচ্ছা না, আচ্ছা এখানে যে কোয়েশ্চেনটা একজন আমাকে করেছেন সেটা হচ্ছে যে 2025 এসএলএসটির জন্য রিভাইজড যে আরডিএ 2024 পড়লে হবে না, ইএআর মানে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্টও পড়তে হবে। আচ্ছা এখানে বলে রাখি, আপনারা সবাই দেখবেন যে আরডিএ 2020-তে এনার্জি রিকোয়ারমেন্ট বলে দেওয়া নেই, ঠিক আছে? তো অনলি ফর এনার্জি রিকোয়ারমেন্টের জন্য আমাদেরকে পড়তে হবে ইএআর মানে এস্টিমেটেড অ্যাভারেজ রিকোয়ারমেন্ট, ঠিক আছে? ওখানে শুধুমাত্র বলে দেওয়া আছে এনার্জি রিকোয়ারমেন্টগুলো, এবং তার পাশাপাশি সমস্ত নিউট্রিয়েন্টের ইএআর ভ্যালু দেওয়া রয়েছে, ঠিক আছে? তো কিন্তু যেখানে এনার্জি রিকোয়ারমেন্ট আরডিএতে দেওয়া নেই, তো সেক্ষেত্রে শুধুমাত্র আরডিএর মানে এনার্জি রিকোয়ারমেন্টের জন্য আপনারা সবাই ইএআর ফলো করবেন, আর বাকি যত নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট আছে সেগুলোর জন্য আপনারা শুধুমাত্র আরডিএ 2020টাই ফলো করবেন, ঠিক আছে? কারণ ইএআর এবং আরডিএ অত মনে রাখা পসিবল নয়। তো আপনারা একটা কাজ করবেন, শুধুমাত্র এনার্জি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আপনারা ইএআর ভ্যালুটা পড়বেন। মানে ইএআর হচ্ছে যেটা ইকুইভ্যালেন্ট টু ইইআর মানে এস্টিমেটেড এনার্জি রিকোয়ারমেন্ট। তো শুধুমাত্র এনার্জি ভ্যালুর ক্ষেত্রে আপনারা ইএআরটা পড়বেন, আর বাকি যতগুলো মানে নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট আছে সেগুলো আপনারা আরডিএটাই পড়বেন, কারণ ইএআর অত মনে রাখা পসিবল হবে না সবার জন্য, ঠিক আছে? তো শুধুমাত্র তাহলে এনার্জিটাই পড়বেন ইএআর থেকে। ওকে, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ল্যাকটেশন পিরিয়ডে যদি মায়ের ডায়রিয়া হয়ে থাকে, তাহলে কি হয়, ডায়রিয়া হলে অনেকটা কোয়ান্টিটিতে ওয়াটার বডি থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি হয়, যদি মা ডায়রিয়াতে সাফার করে, তাহলে সেক্ষেত্রে মায়ের মিল্কের যে কোয়ান্টিটি মানে ভলিউম যেটা, সেটা কম হতে পারে। বাট এটা কিন্তু মানে ডায়রিয়া হলে মায়ের যে মানে ব্রেস্ট মিল্কের যে নিউট্রিশনাল কোয়ালিটি, তাতে কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাহলে ইফ দি মাদার ইজ সাফারিং ফ্রম, আচ্ছা ম্যাম আরডিএ চারটে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আমি কেন প্রোভাইড করিনি আরডিএর যে চার্ট, সেটা হচ্ছে
যে আরডিএ পড়াতে গেলে আমাকে একটু ওই মানে যেটা আপনাদের পিজির যে সিলেবাস আছে ফার্স্ট টপিকটা ওটা পড়াতে হবে। তো আমি যেহেতু ওই টপিকটা এখনও স্টার্ট করিনি তাই জন্য আমি আরডিএ চার্টটা দিইনি, ঠিক আছে। তো ঠিক আছে, আমি নেক্সট যখন যে টপিকটা পড়াবো তখন আমি তার সাথে আরডিএটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। তাহলে সবার মোটামুটি সবাই, অনেককেই দেখলাম জিজ্ঞেস করছেন যে আরডিএ চার্টটা দিলে ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে নেক্সট যে টপিক পড়াবো তার সাথে আমি অ্যাটাচ করে দেবো, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে যদি মা ডায়রিয়াতে সাফার করে তাহলে সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের ভলিউম বা কোয়ান্টিটির চেঞ্জেস হবে, বাট ইট উইল নট ইম্প্যাক্টস অন দি কোয়ালিটি অফ দি মিল্ক। মানে এটা হচ্ছে মিল্কের কোয়ালিটিকে কিন্তু খুব একটা চেঞ্জ বা এফেক্ট করবে না, ঠিক আছে। আমি জাস্ট পার্টিকুলার যে মেইন পয়েন্টগুলো সেগুলো আমি হাইলাইট করলাম। ওকে, নেক্সট এবার মানে এতে যাব, নেক্সট স্লাইডে যাব। তো এখানে বলা রয়েছে দেখো যে স্তন্যপানরত অবস্থায় বৃদ্ধি ব্যর্থতা। আচ্ছা, এই পয়েন্টটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে ল্যাকটেশন পিরিয়ডে, আচ্ছা প্রোটিনের নোটস, হ্যাঁ প্রোটিনের নোটস তো আছে, ঠিক আছে। আমি এখানে বলে দেবো যে এই নোটসটা যেন, মানে আমি প্রিভিয়াস যে সমস্ত ক্লাসগুলো পড়িয়েছি সেগুলো যেন আপলোড করে দেয়, ঠিক আছে। তাহলে আপনারা সবাই মোটামুটি পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলি যে এখানে বলা আছে যে ম্যাটার্নাল কজেস কার সঙ্গে রিলেটেড? স্তন্যপানরত অবস্থায় বৃদ্ধি ব্যর্থতা। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে ইনফ্যান্সিটা আমি এর পরবর্তী মানে নেক্সট ক্লাসে পড়াবো, এখানে একটুখানি আলোচনা করে দিই। সেটা হচ্ছে যে ইনফ্যান্সি কন্ডিশন হচ্ছে জন্মের পর থেকে আপ টু 1 বছর, ঠিক আছে, 1 ইয়ার অফ এজ। এই এজ পিরিয়ডটাকে আমরা বলবো কি ইনফ্যান্সি। তো এই ইনফ্যান্সিতে প্রথম 6 মাস মানে ফার্স্ট 6 মান্থস, 0 থেকে 6 মাস, এই বয়সে বলা হয় বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে কি? তার মানে বেবি শুধুমাত্র ব্রেস্ট মিল্ক কনজামশন করবে, নো আদার মানে মিল্ক বা কোনো ধরনের ওয়াটার কোনো কিছুই নয়, শুধুমাত্র ব্রেস্ট মিল্ক কনজামশন করবে। প্রেগনেন্সি নোট, আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে দেবো ওদেরকে যাতে এখান থেকে আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, তাহলে প্রথম 6 মাস বেবি জন্মগ্রহণ করার পর প্রথম 6 মাস শুধুমাত্র ব্রেস্ট মিল্ক কনজামশন করবে, যেটাকে আমরা কি বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এবং তারপরে 6 থেকে 12 মাস মানে নেক্সট 6 মান্থস, সেখানে বলা হয় যে ব্রেস্ট মিল্কের পাশাপাশি অ্যাডিশনাল যে সমস্ত নিউট্রিয়েন্ট সেটা হচ্ছে থ্রু উইনিং বা থ্রু ফ্রম দি হোমমেড ফুড সেখান থেকে বেবি হচ্ছে পাবে। আচ্ছা, প্রেগনেন্সি ভিডিওটা মাঝে মাঝে অডিও, হ্যাঁ প্রেগনেন্সির যখন আমি পড়িয়েছিলাম ডেমো ক্লাসে মাঝখানে কয়েকটা মিউট হয়ে গেছিলো, তো সেটা কিন্তু আবার আমি রিপিট পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো একটু আপনারা যদি একটু মানে করে যান তাহলে দেখতে পাবেন। তারপরে যেখান থেকে অডিওটা স্টপ হয়ে গেছিলো সেখান থেকে কিন্তু আমি আবার রিপিট পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ, লাইভ ক্লাস করছে এখানে অনেকেই, তো সেটা কত নাম্বারে আমি ঠিক বলতে পারছি না, মেবি 10-12 জন হয়তো হতে পারে। তো আমিও এখানে আমি জাস্ট স্ক্রিনে দেখতে পাচ্ছি, কিন্তু কতজন সেটা আমি আর কাউন্ট করতে পারছি না। হ্যাঁ, অনেকেই ক্লাস করছে, ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে নেক্সট 6 মান্থস হচ্ছে, হ্যাঁ আমি বললাম যে নিউট্রিশন ডিউরিং প্রেগনেন্সি, এটা হচ্ছে যেহেতু ডেমো ক্লাস ছিল এটা ওই জন্য আপলোড করা হয়নি, ওটা আমি বলে দিচ্ছি আপলোড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে নেক্সট 6 থেকে 12 মাস যেখানে হচ্ছে যে ব্রেস্ট মিল্কের পাশাপাশি বেবি হচ্ছে অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট যেটা হচ্ছে উইনিং ফুডের থ্রু দিয়ে পাচ্ছে, মানে তোলা খাওয়ারের থ্রু দিয়ে পাচ্ছে। তো এবার বলি, এবার তাহলে আপনাদের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে তাহলে প্রথম যে 6 মাস যেখানে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করতে বলা হয়েছে, তাহলে যদি সাপোজ মায়ের যদি ব্রেস্ট মিল্কের ভলিউম কমে যায়, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে একজন ওয়েল নারিশড মাদার প্রত্যেক দিন আপ টু 900 ml মিল্ক আউটপুট বা ইজেকশন করতে পারেন। তাহলে একজন ওয়েল নারিশড ল্যাকটেটিং মাদার উনি প্রত্যেক দিন আপ টু 900 ml মিল্ক আউটপুট করতে পারেন, যে মিল্কটা হচ্ছে একজন বেবি মানে প্রথম 6 মান্থসের জন্য সাফিসিয়েন্ট এবং অ্যাডিকুয়েট, এবং বেবির তার প্রপার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য সমস্ত ধরনের নিউট্রিয়েন্টস কিন্তু ওই ব্রেস্ট মিল্ক থেকে পেয়ে যেতে পারে। ওকে, তাহলে
এখানে এতগুলো কথা এই কারণেই বললাম, তার কারণ হচ্ছে এখানে যে পয়েন্টটা আছে যে স্তন্যপানরত অবস্থায় বৃদ্ধি ব্যর্থতা, যেটাকে আমরা বলে থাকি, একটা টার্ম বলে থাকি যেটাকে বলা হয় ফেইলিওর টু থ্রাইভ। কি বললাম? ফেইলিওর টু থ্রাইভ, ফেইলিওর টু থ্রাইভ। ওকে, যেটাকে আমরা শর্ট টার্মে বলে থাকি কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে যেটাকে আমরা বলেছিলাম কি ফেইলিওর টু থ্রাইভ, ওকে, যেটা শর্ট টার্ম আমরা বলে থাকি কি এফটিটি, যেটাকে আমরা বলে থাকি কি এফটিটি, ফেইলিওর টু থ্রাইভ। ফেইলিওর টু থ্রাইভ মানে কি না, এই ফেইলিওর টু থ্রাইভ মোস্টলি দেখা যায় যে আন্ডার 5 চিলড্রেনদের মধ্যে, মানে 5 বছরের কম বয়স এরকম বাচ্চাদের মধ্যে এই ফেইলিওর টু থ্রাইভ দেখা যায়। তো কেন দেখা যায়? তার অনেকগুলো কারণ রয়েছে। সেই কারণগুলো এখানে বলা রয়েছে, দেখো যেখানে বলা রয়েছে মাতৃকারণ বা ম্যাটারনাল কজেস। ম্যাটারনাল কজেস কি কি রয়েছে? ম্যাটারনাল কজেসের মধ্যে প্রথম এখানে রয়েছে দেখো হাইপারথাইরয়েডিজম। শুধুমাত্র হাইপারথাইরয়েডিজম মানে হচ্ছে যে মায়ের যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনের সিক্রেশন বেড়ে যায়, নর্মালের তুলনায় যদি বাড়ে, শুধুমাত্র হাইপারথাইরয়েডিজম নয়, হাইপোথাইরয়েডিজম যদি মাদার সাফার করে সেক্ষেত্রেও কি হয়, মিল্ক আউটপুট বা মিল্কের যে ভলিউম সেটাও কিন্তু কমে যায়। সেকেন্ড বলা রয়েছে যে অতিরিক্ত অক্সিটোসিন বা অতিরিক্ত অ্যান্টিহিস্টামিন ব্যবহার। অ্যান্টিহিস্টামিন হচ্ছে এক ধরনের অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন। তাহলে যদি বেশি পরিমাণে কোনো মাদার এই অ্যান্টিহিস্টামিন ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু মায়ের যে মিল্ক আউটপুট বা মিল্ক ইজেকশন সেখানে কিন্তু মানে সেই মিল্কের ভলিউম কিন্তু কমে যাবে। নেক্সট বলা রয়েছে স্তন্যগ্রন্থির অপর্যাপ্ত বিকাশ। এই পয়েন্টটা পার্টিকুলার পয়েন্ট বোঝাতে গেলে আবার ব্যাক করে সেই প্রেগনেন্সিতে যেতে হবে, যেখানে বলা হয়েছিল যে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হয়ে থাকে উইথ দি হেল্প অফ দি হরমোনস ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন। তাহলে সেই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি করেছিল ডিউরিং দি প্রেগনেন্সি পিরিয়ডে, যেখানে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট মানে ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে মিল্ক অ্যালভিওলি বা মিল্ক ডাকটাইল সিস্টেম রয়েছে সেখানে কিন্তু এই ফ্যাটের ডিপোজিশনের জন্য রেসপন্সিবল। তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে যদি ম্যাটারনাল ডেভেলপমেন্ট অ্যাডিকুয়েট না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, যেটা ল্যাকটেশন পিরিয়ডে ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে, যেখানে মিল্কের ভলিউম বা মিল্কের আউটপুট কিন্তু কমে যাবে। আচ্ছা ম্যাম, ল্যাকটেশনের ডায়েট পড়তে হবে তো? হ্যাঁ, ডায়েট পড়তে হবে বলতে ওখানে যে আরডিএ রিকোয়ারমেন্টগুলো বলা আছে সেই আরডিএ রিকোয়ারমেন্টগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে? মানে অ্যাজ সাচ ডায়েট চার্ট বা এগুলো কিছু পড়তে হবে না, ঠিক আছে? নেক্সট বলার হচ্ছে অতিরিক্ত ক্যাফেইন সেবন, যেটা আমি বলেছিলাম যে প্রেগনেন্সি পিরিয়ডে যেখানে বলা হয়েছিল যে যদি কোনো মাদার এক্সেসিভ পরিমাণে অ্যালকোহল বা ক্যাফেইন কনজামশন করে, ক্যাফেইন হচ্ছে সবাই এটা আমরা জানি যে ক্যাফেইন হচ্ছে এক ধরনের নার্ভ স্টিমুল্যান্ট, যেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে কিন্তু মানে বেবির বডিতে যেতে পারে। তো সেই জন্য যদি কোনো মাদার ক্যাফেইন এক্সেসিভ কনজামশন করে থাকেন তাহলে যেটা কিন্তু আলটিমেটলি বেবির বডিতেও যাবে, যেটা বেবির গ্রোথ এবং ডেভেলপমেন্টকেও ইম্প্যাক্ট করবে, এবং তার পাশাপাশি মায়ের যে ম্যাটারনাল যে মিল্ক ভলিউম বা মিল্ক সিক্রেশন বা মিল্কের ভলিউম কিন্তু মানে রিডাকশনের জন্য বা কমিয়ে দেওয়ার জন্য কিন্তু রেসপন্সিবল। নেক্সট বলা হয়েছিল কি অসুস্থতা। অসুস্থতা মানে যদি মাদার কোনো ধরনের ডিজিজ সাফার করে, কীরকম ধরনের ডিজিজ, সাপোজ কোনো ধরনের ট্রান্সমিটেড ডিজিজ বা ইনফেকশাস ডিজিজ যদি মা সাফার করে, বা মা হয়তো মায়ের ক্যান্সার হয়েছে বা মা মানে কেমোথেরাপির মধ্যে রয়েছে, তাহলে সেই রকম ক্ষেত্রে কিন্তু ব্রেস্ট মিল্ক বেবিকে প্রোভাইড করা যাবে না, ঠিক আছে? নেক্সট বলেছে অপুষ্টিকর খাদ্য, মানে যদি মা ডিউরিং দি ল্যাকটেশন পিরিয়ড যদি ইনসাফিসিয়েন্ট কোয়ান্টিটিতে ডায়েট কনজামশন করে তাহলে ইন দ্যাট কেস মিল্কের ভলিউম কিন্তু কমে যাবে। নেক্সট বলা রয়েছে গর্ভফুল সম্পূর্ণভাবে বের না হওয়া। গর্ভফুল মিনস এখানে বোঝানো হয়েছে প্লাসেন্টা, কারণ প্লাসেন্টা মানে বেবির যখন ডেলিভারি হয়ে যাচ্ছে তখন কিন্তু প্লাসেন্টার আর কোনো কাজ নেই, কিন্তু যদি কোনো ক্ষেত্রে প্লাসেন্টা সঠিকভাবে রিমুভ না হয় তাহলে প্লাসেন্টা কিসের জন্য রেসপন্সিবল, হাই কোয়ান্টিটিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজের জন্য রেসপন্সিবল। তাহলে আমি একদম এই ক্লাসের শুরুতেই বলেছিলাম ল্যাকটেশন পিরিয়ড পড়ানোর আগে, যেখানে বলেছিলাম যে কয়েকটা হরমোনের যে ফাংশন সেগুলো একটু আলোচনার জন্য বলেছিলাম, এবং সেখানে আমি বলেছিলাম যে প্লাসেন্টা থেকে হাই কোয়ান্টিটিতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন রিলিজ করে, যেটা কি করে, যেটা হচ্ছে প্রোল্যাকটিন হরমোনের ফাংশনে বাধা দেয়। তাহলে প্রোল্যাকটিন হরমোন কি করে, মিল্ক ফর্মেশনে হেল্প করে। তাহলে যদি প্লাসেন্টা সঠিকভাবে রিমুভ না হয় তাহলে কি হবে, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের লেভেল কিন্তু ড্রপ করবে না, আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল ড্রপ না করলে যেটা কিন্তু প্রোল্যাকটিনের ফাংশনে বাধা দেবে। ক্লিয়ার? নেক্সট বলা হয়েছিল ক্লান্তি, মানে যদি ওয়ার্কিং মাদার হন, তাহলে ওয়ার্কিং মাদার যদি হন তাহলে সেক্ষেত্রে কি হবে,
ওয়ার্কিং মাদার বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর জন্য যদি সময় না থাকে, টাইম না থাকে, তাহলে ডিউ টু ল্যাক অফ লেট ডাউন রিফ্লেক্স, এবার লেট ডাউন রিফ্লেক্স সেটা আমি এর পরেই বলছি, তাহলে ডিউ টু ল্যাক অফ লেট ডাউন রিফ্লেক্স, মানে এই লেট ডাউন রিফ্লেক্স কখন হয় না, যখন বেবি ব্রেস্ট ফিডিং করে, মানে বেবি যখন নিপল সাক করে তখন কি হয়, এই লেট ডাউন রিফ্লেক্স স্টার্ট হয়। তাহলে যদি ওয়ার্কিং মাদার হন এবং মাদারের যদি সময় না থাকে বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর মতো, তাহলে ডিউ টু পুয়ার লেট ডাউন রিফ্লেক্স কি হবে, মিল্ক ফর্মেশন বা মিল্ক ইজেকশন কিন্তু হবে না। ওকে, এখানে আরেকটা জিনিস বলা আছে যে দুধ সঠিকভাবে না নামা মানে পুয়ার লেট ডাউন রিফ্লেক্স। তাহলে এবার আসি লেট ডাউন রিফ্লেক্স কি, এর পরের যে টপিকটা বলবো সেটা হচ্ছে লেট ডাউন রিফ্লেক্স। আচ্ছা, এই লেট ডাউন রিফ্লেক্সকে আমরা আরেকটা নামে বলি যেটাকে বলা হয় অক্সিটোসিন রিফ্লেক্স। ঠিক আছে, কি বললাম, লেট ডাউন রিফ্লেক্সের আরেকটা নাম রয়েছে কি, অক্সিটোসিন রিফ্লেক্স। ওকে, তাহলে অক্সিটোসিন রিফ্লেক্স কেন বলা হচ্ছে, কারণ এই লেট ডাউন রিফ্লেক্সটা হচ্ছে আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ অক্সিটোসিন হরমোন। ওকে, কারণ এই লেট ডাউন রিফ্লেক্সটা হচ্ছে কার আন্ডারে রয়েছে, অক্সিটোসিন হরমোনের আন্ডারে রয়েছে। এবার আসা যাক এই অক্সিটোসিন হরমোনের ফাংশন কি, বা অক্সিটোসিন হরমোন কিভাবে মিল্ক ইজেকশানে হেল্প করে। ওকে, তাহলে এখানে আরও দুটো আমি টার্ম বলবো, সেই দুটো টার্ম হচ্ছে এই যে অক্সিটোসিন বললাম মিল্ক ইজেকশানে হেল্প করে, এই মিল্ক ইজেকশান হওয়া বা মিল্ক এক্সপালশান হওয়া বা মিল্ক প্রপালশান, একে বলা হয় কি, একে বলা হয় গ্যালাক্টোকাইনেসিস। কি বললাম, গ্যালাক্টোকাইনেসিস। হয়েছে, কি বললাম, গ্যালাক্টোকাইনেসিস। তাহলে গ্যালাক্টোকাইনেসিস মানে কি, আবার বলছি, গ্যালাক্টোকাইনেসিস মানে হলো মিল্ক রিলিজ হওয়া বা মিল্ক বেরিয়ে আসা। কোথা থেকে বেরিয়ে আসবে, ম্যামারি গ্ল্যান্ড থেকে, বা ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে যে মিল্ক অ্যালভিওলি রয়েছে বা মিল্ক গ্ল্যান্ড রয়েছে সেখান থেকে বেরিয়ে আসবে থ্রু নিপিল হয়ে বেবির মুখে আসবে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলবো কি, গ্যালাক্টোকাইনেসিস। আরেকটা টার্ম রয়েছে সেটাকে আমরা বলবো কি, গ্যালাক্টোপোয়েসিস। আরেকটা টার্ম হচ্ছে গ্যালাক্টোপোয়েসিস। ঠিক আছে, আচ্ছা, গ্যালাক্টোপোয়েসিস আপনারা নিশ্চয়ই নিউট্রিশন পড়েছেন, মানে ফিজিওলজিও পড়েছেন, থাকবেই। তো ফিজিওলজিতে এটা আমি ফিজিওলজির পোর্শনটা কেন আনছি, তার কারণ হচ্ছে আমরা সবাই পড়েছি এরিথ্রোপোয়েসিস প্রসেস, মানে এটা আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। এরিথ্রোপয়েসিস মানে এরিথ্রোসাইট মানে আরবিসি, তাহলে এরিথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশনের যে প্রসেস তাকে আমরা বলেছিলাম কি, এরিথ্রোপয়েসিস, এটা আমরা সবাই পড়েছি। তাহলে এরিথ্রোপয়েসিস মানে যদি আরবিসি ফর্মেশন হয়, তাহলে গ্যালাক্টোপোয়েসিস মানে কি হবে, মিল্ক ফর্মেশন। সিম্পল, মানে এটা আমি জাস্ট মনে রাখার জন্য দুটোকে কোরিলেট করতে বললাম। তাহলে এরিথ্রোপোয়েসিস মানে যদি মিল্ক ফর্মেশন, সরি আরবিসি ফর্মেশন হয়, তাহলে গ্যালাক্টোপোয়েসিস মানে কি হবে, মিল্ক ফর্মেশন। তাহলে মিল্ক ফর্মেশন বা গ্যালাক্টোপোয়েসিসে কোন হরমোন হেল্প করে, প্রোল্যাকটিন হরমোন। ওকে, কোন হরমোন, প্রোল্যাকটিন হরমোন। ঠিক আছে, আর গ্যালাক্টোকাইনেসিসে হেল্প করে কোন হরমোন, বা যেখানে গ্যালাক্টোকাইনেসিস মানে বলেছিলাম যে মিল্ক রিলিজ হওয়া বা মিল্ক ইজেকশন হওয়া, তাতে হেল্প করবে কে, অক্সিটোসিন হরমোন। ওকে, ঠিক আছে, তাহলে গ্যালাক্টোপোয়েসিসে হেল্প করছে প্রোল্যাকটিন আর গ্যালাক্টোকাইনেসিসে হেল্প করছে অক্সিটোসিন। তাহলে গ্যালাক্টোপোয়েসিস মনে রাখার উপায় বললাম, এরিথ্রোপয়েসিস মানে আরবিসি ফর্মেশন, গ্যালাক্টোপোয়েসিস মানে মিল্ক ফর্মেশন। আরেকটা জিনিস, তাহলে এবার আপনারা বলবেন তাহলে কাইনেসিসটা কিভাবে মনে রাখবো। কাইনেসিসটা আমরা যখন নিউট্রিশন অনার্স পড়েছিলাম তখন এনজাইমের একটা পোর্শন পড়েছিলাম, তাই না, বায়োকেমিস্ট্রিতে। তো এনজাইমে আমরা সবাই এমএম ইকুয়েশন পড়েছি, যেটাকে আমরা বলি মাইকেলিস মেন্টেন ইকুয়েশন। মাইকেলিস মেন্টেন ইকুয়েশনে আমরা পড়েছি এনজাইম কাইনেটিক্স। এনজাইম কাইনেটিক্স মানে হরমোন কিভাবে, সরি এনজাইম কিভাবে ফাংশন করে। তাহলে এনজাইম কিভাবে ফাংশন করে, এনজাইম, এবং আমরা এটাও জানি যে এনজাইম কোনো বিক্রিয়ার গতিবেগকে বাড়ায়, মানে ক্যাটালিস্ট হিসেবে বা অনুঘটক হিসেবে কাজ করে, এবং অ্যাট দি এন্ড অফ দি রিয়াকশন মানে রিয়াকশনের শেষে নিজে অপরিবর্তিত অবস্থায় থাকে। তার মানে এনজাইম একটা লং ওয়েতে বা একটা পার্টিকুলার সিকোয়েন্সে ফাংশন করে। তার মানে একটা কাজ করলো, তারপরে স্টেপে আরেকটা কাজ, তারপরে স্টেপে আরেকটা কাজ। তো এতগুলো বলছি তার কারণ এনজাইম যেভাবে একটা পোর্শন থেকে আরেকটা পোর্শন বা একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে কাজ করছে, মানে যেখানে মুভ করছে, তেমনি তাহলে ওটা যদি এনজাইম কাইনেটিক্স হয়, তাহলে গ্যালাক্টোকাইনেসিস মানে হবে মিল্ক
ম্যামারি গ্ল্যান্ড থেকে মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে বেরিয়ে আসা বা আরেকটা পজিশনে আসা। তার মানে কি এখানে মিল্কের মুভমেন্ট হচ্ছে, কোন দিকে মুভমেন্ট হচ্ছে? ফ্রম দি ম্যামারি গ্ল্যান্ড টুয়ার্ডস দি বেবিজ মাউথ, মানে বেবির মুখঘরে এসে পড়ছে। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলবো? গ্যালাক্টোকাইনেসিস। ওকে, তাহলে এবার বলবো যেটা বলছিলাম লেট ডাউন রিফ্লেক্স। এই লেট ডাউন রিফ্লেক্সের আরেকটা নাম বলেছিলাম কি? অক্সিটোসিন রিফ্লেক্স। তো এই লেট ডাউন রিফ্লেক্স আরেকটা রিফ্লেক্স হয় যেটাকে আমরা বলি প্রোল্যাকটিন রিফ্লেক্স। তাহলে লেট ডাউন রিফ্লেক্স হুইচ ইজ আন্ডার দি কন্ট্রোল অফ অক্সিটোসিন হরমোন, এবং প্রোল্যাকটিন রিফ্লেক্স যেটা হচ্ছে আন্ডার দি ফাংশন অফ প্রোল্যাকটিন হরমোন। এই লেট ডাউন রিফ্লেক্স বা অক্সিটোসিন রিফ্লেক্স বা মিল্ক ইজেকশন রিফ্লেক্স এবং প্রোল্যাকটিন রিফ্লেক্স একই সাথে হয়। সেটা কিভাবে হয় সেটা এবার বলবো। তাহলে লেট ডাউন রিফ্লেক্স কখন স্টার্ট হবে বা প্রোল্যাকটিন রিফ্লেক্স কখন স্টার্ট হবে? বিশেষ করে এই লেট ডাউন রিফ্লেক্স স্টার্ট হয় যখন বেবি ফার্স্ট নিপল সাক করে। ঠিক আছে, তাহলে নিপল সাক করার পর নিপলের চারিদিকে যে ব্ল্যাক পোর্শন থাকে, মানে ম্যামারি গ্ল্যান্ডের যে ব্ল্যাক পোর্শন থাকে নিপলের চারিদিকে, সেটাকে আমরা বলি কি? অ্যারিওলা। কি বলা হয়? অ্যারিওলা। এই অ্যারিওলাতে বেশ কিছু নার্ভ এন্ডিং প্রেজেন্ট থাকে বা নার্ভ প্রেজেন্ট থাকে। যখন বেবি ফার্স্ট নিপল সাক করে তখন অ্যারিওলাতে প্রেজেন্ট থাকা বেশ কিছু নার্ভ এন্ডিং স্টিমুলেটেড হয়, এবং সেই স্টিমুলেশন মানে ম্যামারি গ্ল্যান্ড থেকে কোথায় যায়? হাইপোথ্যালামাসে যায়। তো হাইপোথ্যালামাসে কার মাধ্যমে যাচ্ছে? থ্রু দি স্পাইনাল কর্ড দিয়ে কোথায় যায়? হাইপোথ্যালামাস। তাহলে ফার্স্ট বেবি নিপল সাক করার পর অ্যারিওলাতে প্রেজেন্ট থাকা যে নার্ভ এন্ডিংগুলো সেগুলো স্টিমুলেটেড হয়, অ্যান্ড দেন দোজ নার্ভ এন্ডিং ট্রান্সফার দ্যাট নিউরাল সিগন্যাল কোথায় পাঠাচ্ছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসে বলেছিলাম কি? হাইপোথ্যালামাসে প্রেজেন্ট থাকে দুটো নিউক্লিয়াস, একটাকে আমরা বলি প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াই, যেটাকে আমরা শর্ট টার্মে বলি পিভিএন। তাহলে প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াই বা প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াস। আরেকটা রয়েছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, যেটাকে বলা হয় এসওএন। পিভিএন অ্যান্ড এসওএন। তাহলে এই পিভিএন প্যারাভেন্ট্রিকিউলার নিউক্লিয়াস এবং এসওএন সুপ্রা অপটিক নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস কিসের জন্য রেসপন্সিবল? ফর দি সিক্রেশন অফ অর ফর দি রিলিজ অফ অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন ডাইরেক্টলি রিলিজ হয় কোথা থেকে? হাইপোথ্যালামাস থেকে। এরপর হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন রিলিজ হয়ে কোথায় আসে? অক্সিটোসিন রিলিজ হয়ে আসে পস্টেরিয়র পিটুইটারিতে। ঠিক আছে, কোথায় আসছে? পস্টেরিয়র পিটুইটারি, মানে পিটুইটারি গ্ল্যান্ডের পশ্চাৎ ভাগে আসছে। ঠিক আছে, পশ্চাৎ ভাগে এই যে হাইপোথ্যালামাস থেকে পস্টেরিয়র পিটুইটারিতে এই যে অক্সিটোসিন হরমোন বেরিয়ে আসে, এটা কার মাধ্যমে আসে? এটা আসে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে। কার মাধ্যমে আসে? সরি, কার মাধ্যমে আসছে? কি বললাম? হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ট্র্যাক্ট বা ট্র্যাক্টের মাধ্যমে আসছে। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল পোর্টাল ট্র্যাক্টের মাধ্যমে অক্সিটোসিন হাইপোথ্যালামাস থেকে কোথায় আসছে? পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসছে। ওকে, পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আসার পর এরপর কি হয়? অক্সিটোসিন পস্টেরিয়র পিটুইটারি থেকে কোথায় আসে? ম্যামারি গ্ল্যান্ডে আসে, এবং তার সঙ্গে সঙ্গে এই যেটা বললাম যে প্রোল্যাকটিন রিফ্লেক্স এবং অক্সিটোসিন রিফ্লেক্স দুটো একসাথে হয়, তাই না? সেটা বললাম। তাহলে পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন বেরিয়ে আসবে ম্যামারি গ্ল্যান্ডে, একই সাথে সাথে কি হবে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ করবে কোন হরমোন? প্রোল্যাকটিন হরমোন। ঠিক আছে, তাহলে পস্টেরিয়র পিটুইটারি থেকে আসছে অক্সিটোসিন এবং অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসছে, মানে এটাকে আমরা বলবো পস্টেরিয়র পিটুইটারি পিপি, আর অ্যান্টেরিয়র পিটুইটারি যেটাকে আমরা বলছি এপি, ওখান থেকে বেরিয়ে আসছে কে? প্রোল্যাকটিন হরমোন। ওকে, তাহলে প্রোল্যাকটিন হরমোন এবং অক্সিটোসিন হরমোন দুটোই কোথায় আসবে? ম্যামারি গ্ল্যান্ডে আসবে। দুটোই কোথায় আসছে? ম্যামারি গ্ল্যান্ডে। তাহলে দুটোই যখন ম্যামারি গ্ল্যান্ডে আসছে, তাহলে এই দুটো হরমোনের কাজ কি? অক্সিটোসিন হচ্ছে বলেছিলাম গ্যালাক্টোকাইনেসিসে হেল্প করবে,
এবং প্রোল্যাকটিন হচ্ছে গ্যালাক্টোপোয়েসিসে হেল্প করবে। তার মানে প্রোল্যাকটিন অ্যাট ফার্স্ট কি করবে, ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকা যে মিল্ক সেটা মানে সরি ম্যামারি গ্ল্যান্ডের মধ্যে প্রেজেন্ট থাকা যে ফ্যাট, সেই ফ্যাটকে হচ্ছে মিল্কে কনভার্ট করবে, তাহলে মিল্ক ফর্মেশন হলো, এবং যখনই মিল্ক ফর্মেশন হয়ে গেল তখন কি করবে, অক্সিটোসিন ওই মায়ো এপিথেলিয়াল সেলের কন্ট্রাকশনের মাধ্যমে কি করবে, অক্সিটোসিন হরমোন ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ককে ইজেক্ট করে বা রিলিজ করে কোথায় নিয়ে আসবে, বেবির মুখগহ্বরের মধ্যে। তাহলে এই প্রসেসের মাধ্যমে কি হচ্ছে, মিল্ক তৈরি হচ্ছে এবং মিল্ক বেরিয়ে আসছে ম্যামারি গ্ল্যান্ড থেকে বেবির মুখে। তাহলে এখানে আমরা দেখলাম দুটো রিফ্লেক্স, মানে প্রোল্যাকটিন রিফ্লেক্স এবং তার পাশাপাশি যে অক্সিটোসিন রিফ্লেক্স বা লেট ডাউন রিফ্লেক্স বা মিল্ক ইজেকশন রিফ্লেক্স, এই দুটো রিফ্লেক্স কিন্তু একই সাথে হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা গেল কি লেট ডাউন রিফ্লেক্স। তাহলে এই যে বলেছিলাম, যেটা আগে জাস্ট পড়িয়েছিলাম যে লেট ডাউন রিফ্লেক্স। ওকে, তাহলে এফটিটির আন্ডারে, এফটিটি মানে বলেছিলাম ফেলিওর টু থ্রাইভ, তার আন্ডারে বলেছিলাম যে ম্যাটার্নাল কজগুলো এগুলো ডিসকাস করলাম। তার মধ্যে ছিল পুয়ার লেট ডাউন রিফ্লেক্স। লেট ডাউন রিফ্লেক্স কি বললাম, আর প্রোল্যাকটিন রিফ্লেক্স কি বললাম, বোঝা গেল? নেক্সট স্লাইডে যাব। নেক্সট স্লাইডে বলা আছে যে এখানে ইনফ্যান্টাইল কজ বা ইনফ্যান্ট কজ, এই এফটিটির জন্য আগেরটা ছিল ম্যাটার্নাল কজ, এর পরেরটা হচ্ছে এফটিটি কজ। ফ্লোচার্ট, হ্যাঁ ফ্লোচার্ট হয়, আমি সেই ফ্লোচার্টটা মুখে জাস্ট বলে দিলাম, ওটার পরপর দেখালাম না, ঠিক আছে? হ্যাঁ ফ্লোচার্ট আছে। নেক্সট বলা রয়েছে কি ইনফ্যান্ট কজ বা ইনফ্যান্টাইল কজ। এখানে ইনফ্যান্টাইল কজ কি কি বলা রয়েছে, ফার্স্ট বলা রয়েছে যে লো নেট ইনটেক, মানে বেবি যদি মিল্ক কনজাম্পশন কম করে, কেন কম করবে, ইফ দি ইনফ্যান্ট ইজ সাফারিং ফ্রম ভমিটিং অ্যান্ড ডায়রিয়া, বেবি যদি ডায়রিয়া বা ভমিটিংয়ে সাফার করে তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে বেবি মিল্ক কম পরিমাণে কনজাম্পশন করলো, তাহলে বেবির যে গ্রোথ ডেভেলপমেন্ট যেটা ডাইরেক্টলি ইম্প্যাক্ট পড়বে। নেক্সট কারণ কি রয়েছে, পরিপাকজনিত সমস্যা, যদি বেবির কোনো ডাইজেস্টিভ প্রবলেম থাকে, মানে মিল্ক ডাইজেশন করতে পারছে না, সাপোজ বেবির ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, ইন দ্যাট কেস বেবির পুয়ার গ্রোথ এবং ডেভেলপমেন্ট হবে, যেটা হচ্ছে রেসপন্সিবল ফর এফটিটি বা ফেলিওর টু থ্রাইভ। নেক্সট বলা রয়েছে সংক্রমণ, মানে বেবি যদি কোনো ইনফেকশাস ডিজিজে সাফার করে তাহলেও কিন্তু এফটিটি হতে পারে, ঠিক আছে? নেক্সট বলা রয়েছে এখানে দুধ গ্রহণে অক্ষমতা, মানে পুয়ার ইনটেক কখন হবে, এই যে বলেছে সাকিং রিফ্লেক্স যদি কম থাকে বেবির। আচ্ছা, তোমরা দেখবে যে অনেক বেবি জন্মগ্রহণ করে ক্লেফট প্যালেট মানে ঠোঁটের অর্ধেকটা কাটা থাকে, মানে আপার লিপসের অর্ধেকটা কাটা, ঠিক আছে, বা আপার প্যালেটের কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে। তাহলে এরকম যদি বেবি জন্মগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেবি সাকিং ক্যাপাসিটি সেটা হচ্ছে কম হবে। তাহলে বেবি সাকিং ক্যাপাসিটি কম হলে মিল্ক রিলিজ কম হবে বা মিল্ক ফর্মেশন কম হবে। কেন মিল্ক ফর্মেশন কম হবে? কারণ এই যে প্রোল্যাকটিন বা অক্সিটোসিন, এই অক্সিটোসিন সিক্রেশন পুরোটাই ডিপেন্ড করে বেবির সাকিং রিফ্লেক্সের ওপরে। ওকে, নেক্সট বলা রয়েছে অতিরিক্ত ঘুম কাতুরে। নেক্সট বলেছে অনিয়মিত খাওয়ানো। অতিরিক্ত ঘুম কাতুরেটা আমি ডিসকাস করলাম না। নেক্সট হচ্ছে অনিয়মিত খাওয়ানো মানে ওই যে বলেছিলাম যদি মা ওয়ার্কিং ওমেন হন, তাহলে ওয়ার্কিং ওমেন হলে মায়ের কাছে সময় নেই বেবিকে ফিডিং করানোর জন্য, তাহলে বেবিকে যদি ফিডিং কম করায় তাহলে কি হবে, বেবির হচ্ছে গ্রোথ ডেভেলপমেন্ট হবে না। কেন হবে না? কারণ মায়ের কাছ থেকে বেবির যে ব্রেস্ট ফিডিং বা ব্রেস্ট মিল্ক, সেই ব্রেস্ট মিল্কের কোয়ান্টিটি বেবি কম পাচ্ছে, ঠিক আছে? নেক্সট বলা রয়েছে মুখগহ্বর বা মুখবয়বের গঠনগত ত্রুটি, যেটা বলেছিলাম যে ক্লেফট প্যালেট যদি হয় বাচ্চার, ঠিক আছে? নেক্সট বলা রয়েছে উচ্চ শক্তির প্রয়োজন আছে। এখানে বলি উচ্চ শক্তির প্রয়োজন বা হাই এনার্জি রিকোয়ারমেন্ট, এটা মানে একটু অন্যরকম ডিফারেন্ট লেখা হয়ে গেছে। নেক্সট যে কজগুলো রয়েছে, মানে যেটাকে আমরা বলছি ইনফ্যান্টাইল কজ, নেক্সট বলা রয়েছে স্নায়ুতন্ত্রের ত্রুটি, মানে সাপোজ বেবির হচ্ছে এপিলেপসি রয়েছে, ঠিক আছে? এপিলেপসি হচ্ছে এক ধরনের নার্ভাস সিস্টেমের এক ধরনের ডিজিজ যেটা বাচ্চাদের মধ্যে দেখা যায়। তাহলে বেবির যদি এপিলেপসি থাকে এবং বেবির এপিলেপসি থাকলে কি হচ্ছে, নার্ভাস সিস্টেমের কোনো সমস্যার কারণে হচ্ছে। তাহলে নার্ভাস সিস্টেমের সমস্যা থাকলে কি হবে, বেবির যে অ্যাক্টিভিটি বা বেবির মুভমেন্ট বা বেবির যেটাকে বলা হয় বুদ্ধির বিকাশ, এগুলো সবগুলোই কিন্তু হ্যাম্পার্ড হবে। তাহলে বেবির যদি এপিলেপসি থাকে বা আদার্স কোনো নার্ভাস সিস্টেম রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে ইন দ্যাট কেস বেবির কিন্তু গ্রোথ ডেভেলপমেন্ট প্রপারলি হয় না। নেক্সট বলা রয়েছে জন্মগত হৃদরোগ, আর বলেছে গর্ভকাল অনুপাতে কম ওজনের শিশু, মানে যেটাকে বলা হয় লো বার্থ ওয়েট বেবি বা
প্রিটার্ম বেবি। আচ্ছা, এখানে যখন প্রিটার্ম বা লো বার্থ ওয়েট বললাম, এখানে একটু বলে রাখি প্রিটার্ম বেবি আমরা কাকে বলবো। ফুল জেস্টেশন পিরিয়ড বা ফুল যে প্রেগনেন্সি পিরিয়ড সেটা হচ্ছে 40 উইকস, কিন্তু বেবি যদি 37 উইক্সের আগে জন্মায় তাহলে সেই সমস্ত বেবিকে আমরা বলবো প্রিটার্ম বেবি। আর লো বার্থ ওয়েট বেবি মানে হচ্ছে অ্যাজ পার WHO নর্মাল যে বাচ্চার বডি ওয়েট হয় অ্যাট দি টাইম অফ বার্থ সেটা হচ্ছে 3.2 কেজি, মানে 2.5 কেজি থেকে 3.2 কেজি। তাহলে বেবির ওয়েট যদি 2.5 কেজির কম হয় তাহলে সেই বেবিকে আমরা কি বলবো, লো বার্থ ওয়েট বেবি। তাহলে বেবি যদি প্রিটার্ম বেবি হয় বা বেবি যদি লো বার্থ ওয়েট বেবি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়, এবং ওই রকম বেবির ক্ষেত্রে মানে অ্যাডিশনাল নিউট্রিয়েন্ট বা অ্যাডিশনাল এনার্জি প্রোটিন কিন্তু প্রোভাইড করা হয়। ওটা আমি যখন ইনফ্যান্সি পড়াবো তখন আমি আলোচনা করব। ওকে, এরপর নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে বলা আছে যে পুষ্টিগত সুপারিশ মালা। পুষ্টিগত সুপারিশ মালাতে এখানে বলা রয়েছে যে যদি বেবি এফটিটি হয়ে থাকে, মানে ফেলিওর টু থ্রাইভ যদি হয়, তাহলে ওই রকম বেবিকে কিভাবে মানে ম্যানেজমেন্ট কিভাবে করা হবে। তো ম্যানেজমেন্টের আন্ডারে প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে মাকে অ্যাওয়ার করানো। মাকে অ্যাওয়ার করানো মানে অ্যাওয়ারনেস এবং নলেজ প্রোভাইড করা মাদারকে। কারণ মা যদি ওয়ার্কিং মাদার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেবিকে ফিডিং করানোর টাইম পাচ্ছে না, কিন্তু মাকে বোঝাতে হবে যে ব্রেস্ট ফিডিং মানে কি বলবো, অনলি দি মিল্ক which provides all the nutrients, all the essential component for proper growth and development of the baby. তো সেক্ষেত্রে মাকে অ্যাওয়ার করতে হবে। তাহলে শুধুমাত্র ব্রেস্ট ফিডিং যে বেবির জন্য মানে উপকারী তা নয়, তার পাশাপাশি ব্রেস্ট ফিডিং হচ্ছে মায়ের জন্য উপকারী। কারণ ল্যাকটেশন পিরিয়ডে যদি মানে যেটাকে বলা হয় মিল্ক এমটি যদি না হয় প্রপারলি ফ্রম দি ম্যামারি গ্ল্যান্ড, তাহলে কি হয়, একটা সমস্যা দেখা যায় যেটাকে আমরা বলি ব্রেস্ট এনগর্গমেন্ট। কি বলা হয়, ব্রেস্ট এনগর্গমেন্ট। তো সেই জন্য ব্রেস্ট এনগর্গমেন্ট হলে কি হয়, মায়ের ব্রেস্টে পেইন হয়, ঠিক আছে। তো সেই জন্য ফ্রিকোয়েন্ট এমটাইং অফ দি ব্রেস্ট মিল্ক যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে সময় মতো বাচ্চাকে ফিডিং করানো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি ব্রেস্ট ফিডিং কী করে, মায়ের যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি সেটাকেও কিন্তু কমায়। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কিভাবে আমরা এফটিটিকে ম্যানেজ করতে পারি, সেটা হলো 1 নম্বর মাকে অ্যাওয়ার এবং এডুকেশন প্রোভাইড করা বা নলেজ প্রোভাইড করা, ঠিক আছে। সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে অনেক সময় দেখবে যে মায়েদের মধ্যে টেম্পারমেন্ট কম থাকে, মানে ধরো বাচ্চা খাওয়ার সময় ঘ্যান ঘ্যান করছে, খাওয়াবো না, আর ভালো লাগছে না, খাবি না, খাওয়ার দরকার নেই। এই যে টেম্পারমেন্ট, মা অনেক সময় টেম্পারমেন্ট ধরে রাখতে পারে না, এটা 1 নম্বর। সেকেন্ড হচ্ছে অনেক সময় কি হয় যে সমস্ত মানে ফর্মুলা ফিডিং মানে যে সমস্ত মায়েরা বাচ্চাকে প্রোভাইড করেন, সেই ফর্মুলা ফিডিংয়ে অনেক সময় কি হয় টু মাচ ডাইলুশন করে দেন। তাহলে টু মাচ ডাইলুশন মানে জল দিয়ে বেশি করে গুলে দেয়, মানে অল্প কোয়ান্টিটিতে ফর্মুলা দিল এবং বেশি পরিমাণে জল দিয়ে দেয়। তাহলে সেক্ষেত্রে কি হয়, এক্সেসিভ ডাইলুশনের জন্য, ঠিক আছে, এক্সেসিভ ডাইলুশনের জন্য কি হচ্ছে, বেবি তাড়াতাড়ি পেট ভরে যায় কিন্তু বেবি যে অ্যাডিকুয়েট নিউট্রিশন সেটা পাচ্ছে না। তো সেক্ষেত্রে মাকে এই সম্পর্কেও কিন্তু অ্যাওয়ার করতে হবে যে কতটা কোয়ান্টিটিতে ফর্মুলা দিতে হবে বা কতটা কোয়ান্টিটিতে মিল্ক দিতে হবে, কতটা কোয়ান্টিটিতে জল মেশাতে হবে, সেগুলো সম্পর্কেও কিন্তু মাকে অ্যাওয়ারনেস দিতে হবে। এবং এই যে বাচ্চা ঘ্যান ঘ্যান করলে খাওয়াবো না বা মানে খাওয়ানো উচিত নয়, এটা কিন্তু মায়ের মাথায় ঢুকে দিতে হবে যে যদি বাচ্চা ঘ্যান ঘ্যান করে না খায় তাহলে আগে দেখতে হবে যে বেবির আদৌ মানে খিদে রয়েছে কিনা। যদি খিদে না থাকে তাহলে বেবির পেছনে দৌড়ে লাভ নেই। তাহলে এই রকম এই সম্পর্কে মাকে কি করতে হবে, অ্যাওয়ারনেস প্রোভাইড করতে হবে। আচ্ছা, আইডিয়াল বডি ওয়েট অ্যাট দ্য টাইম অফ বার্থ, ওটা হচ্ছে অ্যাজ পার WHO যদি বলা হয় তাহলে হচ্ছে 3.2 কেজি। বোঝা গেল, অ্যাজ পার WHO বলেছে যে আইডিয়াল বডি ওয়েট অফ দি ইনফ্যান্ট ডিউরিং বার্থ সেটা হচ্ছে 3.2 কেজি। আচ্ছা, যখন আমি ইনফ্যান্ট বলছি আমি একটা জিনিস একটু পয়েন্টটা হাইলাইট করব, সেটা হচ্ছে যে এই যে আমি বললাম ইনফ্যান্সি হচ্ছে জন্মের পর থেকে 1 বছর অবধি, এই পিরিয়ডটাকে বলা হয় কি ইনফ্যান্সি। তাহলে নিওনেট আমরা কাকে বলবো, নিওনেট মানে হচ্ছে যে জন্মগ্রহণ করার পর থেকে 1 মাস, এই সময়টাকে আমরা বলবো হয় 28 দিন বা 1 মাস, এই ফেজটাকে আমরা বলবো কি নিওনেট। কি বলবো, নিওনেট। ওকে, আচ্ছা, তাহলে এইগুলো গেল যে পুষ্টিগত সুপারিশ মালা, ঠিক আছে। এরপর যেটা আসবে, এখানে একটা ফ্লো চার্ট দেওয়া রয়েছে। ফ্লো চার্ট হচ্ছে যে
মা যদি ইনঅ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে নিউট্রিয়েন্ট কনজাম্পশন করে তাহলে সেই ইনঅ্যাডিকুয়েট কোয়ান্টিটি অফ নিউট্রিশন কিভাবে মায়ের যে নিউট্রিশনাল স্ট্যাটাস তাকে কিভাবে ইম্প্যাক্ট করে। এখানে বলা রয়েছে বেটার ইনটেক অফ প্রোটিন, তারপর বলা রয়েছে মাইক্রোনিউট্রিয়েন্টস। মাইক্রোনিউট্রিয়েন্টস মানে হচ্ছে প্রোটিনের সাথে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস যদি মা কনজাম্পশন করে তাহলে কি হবে, অ্যাকিউরেট লিন বডি মাস ডিউরিং ল্যাকটেশন। তারপর বলেছে কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্ট ইন ব্রেস্ট মিল্ক, যেটা আমি বলছিলাম যে বেশ কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে না, মানে ব্রেস্ট মিল্কের মধ্যে বা ম্যামারি গ্ল্যান্ড থেকে যে মিল্ক বেরোচ্ছে সেই মিল্কের মধ্যে কোন কোন নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকবে, সেই নিউট্রিয়েন্টগুলো বেশ কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে না, আবার বেশ কিছু কিছু নিউট্রিয়েন্ট রয়েছে যেগুলো মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে, যেটা বলেছিলাম বি ভিটামিনস, আয়োডিন, সেলেনিয়াম, এই নিউট্রিয়েন্টগুলো কি করে মায়ের ডায়েটের ওপর ডিপেন্ড করে। মানে মা যদি কম পরিমাণে নিউট্রিয়েন্ট মানে ডায়েটের থ্রু দিয়ে ওই নিউট্রিয়েন্টগুলো কম খান তাহলে যেটা মানে ব্রেস্ট মিল্কের মধ্যে ওই নিউট্রিয়েন্টের কিন্তু ডেফিসিয়েন্সি থাকবে। ঠিক আছে ম্যাম, বেবি বার্থ ওয়েট 2.5 কেজি হবে না? হবে, বাট অ্যাজ পার WHO যদি বলা হয় তাহলে আইডিয়াল বডি ওয়েট হচ্ছে 3.2 কেজি। ঠিক আছে, 2.5 কেজিও হবে, কিন্তু যদি কোয়েশ্চেন আসে অ্যাজ পার WHO এবং ওখানে যদি অপশান দেওয়া থাকে 3.2 তাহলে কিন্তু 3.2টাই লিখতে হবে। আর যদি ওখানে অ্যাজ পার WHO মানে এইচও মেনশন না করা থাকে এবং ওখানে যদি 3.2 কেজি মানে এই অপশানটাই না থাকে তখন 2.5 কেজি লিখলে হবে, বাট যদি 3.2 কেজি থাকে তাহলে কিন্তু 3.2 কেজি আমরা লিখব। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলা রয়েছে কনসেন্ট্রেশন অফ নিউট্রিয়েন্টস ইন ব্রেস্ট মিল্ক ইনফ্যান্ট গ্রোথ। তাহলে যদি মা অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে প্রোটিন এবং মাইক্রোনিউট্রিয়েন্ট কনজাম্পশন করেন তাহলে সেক্ষেত্রে কি হবে, যে ব্রেস্ট মিল্কের কোয়ালিটি সেটা মানে ভালো থাকবে এবং তার ফলে কি হবে, ওই মিল্ক যখন বেবি কনজাম্পশন করবে তাহলে বেবির কি হবে, গ্রোথ প্রপারলি হবে। গ্রোথ হরমোন অ্যান্ড ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর হরমোনের সিক্রেশন বাড়বে, যার ফলে মাসেল মাস ডেভেলপমেন্ট হবে বেবিদের ক্ষেত্রে। ক্লিয়ার? নেক্সট এবার আসবো নেক্সট পয়েন্টে। আচ্ছা, এরপর যে পয়েন্টটা দেওয়া আছে এটা আমি খুব বেশি হাইলাইট করব না, তার কারণ হচ্ছে এখানে সমস্ত নিউট্রিয়েন্টের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো কিন্তু সবাইকে RDA ধরে ফলো করতে হবে। ঠিক আছে, RDA তে আমি বলেছিলাম RDA তে এনার্জি ভ্যালু দেওয়া নেই, এনার্জিটা পড়তে হবে EAR থেকে এবং অ্যাডিশনাল কত দেওয়া হয় সেটাও কিন্তু দেওয়া রয়েছে EAR এর মধ্যেই। এবং এখানে রিকোয়ারমেন্টগুলো সবাই আপনারা RDA ধরে পড়বেন, আমি জাস্ট শুধু ডিসকাস করে দেবো। ঠিক আছে, তাহলে এখানে বলা রয়েছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ডিউরিং ল্যাকটেশন। আচ্ছা, এবার ল্যাকটেশন পিরিয়ডকে আমরা দুটো ফেজে ভাগ করেছিলাম ইন দ্য সেন্স বেবির মানে যে এজ সেই এজ অনুযায়ী ভাগ করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে বেবি জন্মগ্রহণ করার পর প্রথম 6 মাসে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং প্রোভাইড করতে হবে এবং তারপরের 6 মাসে যেখানে ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি তোলা খাওয়ার বা যেটাকে বলেছিলাম উইনিং ফুড বেবিকে প্রোভাইড করতে হবে, তাই না? তাহলে এখানে প্রথম বলা রয়েছে এনার্জি। তাহলে এনার্জি অ্যাডিশনাল কত প্রোভাইড করা হয়, আমি অ্যাজ পার সেডেন্টারি মডারেট হেভি ওয়ার্কারের এনার্জি রিকোয়ারমেন্টগুলো বলছি না, আমি জাস্ট বলছি অ্যাডিশনাল কত এনার্জি এখানে প্রোভাইড করা হয়। তাহলে ফার্স্ট 0 থেকে 6 মান্থস অফ ল্যাকটেশন পিরিয়ডে অ্যাডিশনাল 600 কিলো ক্যালোরি এনার্জি এবং পরবর্তী 7 থেকে 12 মাসে অ্যাডিশনাল 520 কিলো ক্যালোরি এনার্জি এক্সট্রা। বারবার সবাই মাথায় রাখবেন এক্সট্রা বা অ্যাডিশনাল, মানে যে এনার্জিটা সেডেন্টারি মডারেট হেভি ওয়ার্কারের জন্য প্রয়োজন তার সঙ্গে এক্সট্রা এই নিউট্রিয়েন্টটা প্রোভাইড করা হবে। তাহলে ফার্স্ট 0 থেকে 6 মান্থসে কত বলা আছে, 0 থেকে 6 মান্থসে বলা আছে এই যে 600 কিলো ক্যালোরি। ঠিক আছে, এবং এই যে প্রথম বলা রয়েছে 600 কিলো ক্যালোরি এবং পরবর্তী 7 থেকে 12 মান্থসে 520 কিলো ক্যালোরি। এবার আপনারা বলবেন যে তাহলে প্রথম 6 মাসে আমরা কেন পরবর্তী 6 মাসের থেকে কিছুটা এক্সট্রা এনার্জি প্রোভাইড করা হয়, তার কারণ হচ্ছে একটাই কারণ, প্রথম 6 মাসে বেবিকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানো হয়। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং মানে যেখানে বেবি শুধুমাত্র ব্রেস্ট মিল্ক কনজাম্পশন করবে এবং এই ফার্স্ট 6 মান্থসে মায়ের যে মিল্ক আউটপুট সেটা কিন্তু পরবর্তী 6 মাসের তুলনায় অনেকটা বেশি থাকে। ওকে, তাহলে সেই জন্য যেহেতু মাকে বেশি পরিমাণে বা মাকে অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে ব্রেস্ট মিল্ক মানে ব্রেস্ট মিল্কের যেহেতু সিক্রেশন রেট এই সময় বেশি থাকে সেই জন্য প্রথম 6 মান্থস এবং যেহেতু বেবির পুরো নিউট্রিশনই ব্রেস্ট মিল্কের ওপর ডিপেন্ড করে সেই জন্য প্রথম 6 মাসে মাকে অ্যাডিশনাল 600 কিলো ক্যালোরি এনার্জি প্রোভাইড করা হয়, যেটা পরবর্তী 6 মাসের তুলনায় কিছুটা বেশি।
কিছুটা বেশি কেন বললাম? যে বেবির টোটাল নিউট্রিশন ডিপেন্ড করে মায়ের ওপরে, মানে মায়ের ব্রেস্ট মিল্কের ওপরে। সেই জন্য প্রথম 6 মাসে যে এনার্জি প্রোভাইড করা হয় সেটা হচ্ছে পরবর্তী 6 মাসের তুলনায় অনেকটা বেশি। পরবর্তী 6 মাসে কেন একটু কম? তার কারণ হচ্ছে যে এখানে 6 মাস অবধি বেবি সম্পূর্ণ নিউট্রিশন ডিপেন্ড করলো মায়ের ওপরে। তারপরে তো বাচ্চার গ্রোথ আমরা খালি চোখে দেখতে পাই, তাই না? খালি চোখে দেখতে পাই যে বাচ্চা পরপর বাড়ছে। তাহলে যেহেতু বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্ট হয়, সেই জন্য পরবর্তী 6 মাসে বেবির পুরো গ্রোথ এবং নিউট্রিশনের জন্য, মানে বেবির গ্রোথ ডেভেলপমেন্টের জন্য যত নিউট্রিয়েন্ট প্রয়োজন সেটা কিন্তু শুধুমাত্র ব্রেস্ট মিল্ক ফুলফিল করতে পারে না। সেই জন্য কী করা হয়, যে 6 মাসের পরে বাচ্চাকে তোলা খাওয়ার বা উইনিং ফুড প্রোভাইড করা হয়। তাহলে যেহেতু উইনিং ফুড প্রোভাইড করা হচ্ছে এবং তার পাশাপাশি মায়ের যে মিল্কের আউটপুট, যেটা প্রথম 6 মাসে যতটা কোয়ান্টিটিতে ছিল, পরবর্তী ধীরে ধীরে কি হয়, সেই মিল্কের আউটপুট অনেকটা কমে যায়। তো যেহেতু কমে যাচ্ছে এবং গ্রোয়িং বেবি, তাহলে গ্রোয়িং বেবির নিউট্রিশনাল ডিমান্ড হাই, এবং এই গ্রোয়িং বেবির হাই ডিমান্ড অফ নিউট্রিয়েন্ট যেটা শুধুমাত্র ব্রেস্ট মিল্ক প্রোভাইড করতে পারে না। তাই জন্য কি করা হয়, এখানে মায়ের যে অ্যাডিশনাল এনার্জির প্রয়োজন সেটা হচ্ছে কিছুটা কম, এবং বেবিকে ব্রেস্ট মিল্কের পাশাপাশি তোলা খাওয়া দেওয়া হচ্ছে। সেজন্য পরবর্তী 6 মাসে মায়ের যে অ্যাডিশনাল এনার্জির প্রয়োজন সেটা হচ্ছে কিছুটা কম হয়। ক্লিয়ার? নেক্সট এবার আসা যাক পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে দেওয়া রয়েছে প্রোটিন। ঠিক আছে, প্রোটিন কতটা দেওয়া হয়? প্রোটিন হচ্ছে, আচ্ছা এখানে বলা রয়েছে যে নিউট্রিশন এক্সপার্ট কমিটি 2020-তে বলেছে যে প্রথম 6 মাসের জন্য এক্সট্রা, আমি বারবার বলছি অ্যাডিশনাল বা এক্সট্রা কতটা দেওয়া হয়। অ্যাডিশনাল এখানে 19 গ্রাম দেওয়া হবে, আর পরবর্তী 7 থেকে 12 মাসে অ্যাডিশনাল বা এক্সট্রা 13 গ্রাম প্রোটিন এখানে প্রোভাইড করা হয়। ঠিক আছে, তাহলে অ্যাডিশনাল প্রথম 6 মাসে কত বলা হয়েছে? অ্যাডিশনাল বলা রয়েছে 19 গ্রাম, এবং পরবর্তী 6 মাসে মানে 7 থেকে 12 মাসে অ্যাডিশনাল হচ্ছে 13 গ্রাম প্রোটিন প্রোভাইড করা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই যে হাই অ্যামাউন্ট অফ প্রোটিনের ডিমান্ড কেন? কারণ এই ডিমান্ডটা হচ্ছে সেম ওই আগের এনার্জির পয়েন্টের মতোই আসবে, যে বাচ্চার গ্রোথ এবং ডেভেলপমেন্টের জন্য এই প্রোটিন প্রয়োজন। ঠিক আছে, যদিও মায়ের ডায়েটের ওপরে এই প্রোটিন, এটা কিন্তু ব্রেস্ট মিল্কের কোয়ালিটির ওপর ডিপেন্ড করে না, মানে মায়ের ডায়েটের ওপর ডিপেন্ডেন্ট নয়, কিন্তু তা সত্ত্বেও মায়ের হচ্ছে প্রপার বা অ্যাডিকুয়েট যে নিউট্রিশনাল স্ট্যাটাস সেটা মেনটেন করার জন্য কি করা হচ্ছে, অ্যাডিশনাল এই প্রোটিন মায়ের ডায়েটে প্রোভাইড করা হয়। ক্লিয়ার? নেক্সট এবার পরবর্তী পয়েন্টে আসি। নেক্সট বলা রয়েছে, আচ্ছা এখানে অ্যাডিশনাল কত এনার্জি প্রোভাইড করা হয় সেটা এখানে বলা রয়েছে, যে সেডেন্টারি ওয়ার্কারের জন্য অ্যাডাল্ট ফিমেল সেডেন্টারি ওয়ার্কার 1660 কিলো ক্যালোরি, যেটা আমরা পড়বো ফ্রম EAR ভ্যালু। ঠিক আছে, কারণ RDA-তে কোনো এনার্জি ভ্যালু দেয়া নেই, তাহলে এখানে বলা রয়েছে 1660 ফর সেডেন্টারি ওয়ার্কার, 2130 এটা হচ্ছে মডারেট ওয়ার্কারের জন্য, এবং হেভি ওয়ার্কারের জন্য বলা রয়েছে 2720। তার সঙ্গে অ্যাডিশনাল 600, মানে এটা হচ্ছে প্রথম 0 থেকে 6 মাস ল্যাকটেশন পিরিয়ডে। পরবর্তী 7 থেকে 12 মাসে বলা রয়েছে 520 এক্সট্রা এনার্জি প্রোভাইড করতে। ঠিক আছে, তো এটা আপনারা সবাই একটু পড়ে নেবেন, এবং এটা কিন্তু ভালো করে পড়বেন, এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে, মানে এখান থেকে এই পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, ভালো করে মনে রাখবেন এটা। নেক্সট এখানে বলা রয়েছে কীরকম ধরনের, এটা মানে জাস্ট আমি একটুখানি বলে দিচ্ছি। গ্রোথ ওয়েট ফর হাইট, ওয়েট ফর এজ, নিউট্রিশন অ্যাসেসমেন্টগুলো ভালো করে বুঝি। হ্যাঁ এটা পড়াবো, অ্যাকচুয়ালি আমি ইনফ্যান্সি পড়াই, ইনফ্যান্সি পড়াতে গেলে ওখানে এই টার্মগুলো আসবে, এটা যেহেতু আমি ল্যাকটেশন পড়াচ্ছি তাই আমি এই পয়েন্টগুলো হাইলাইট করছি না। ঠিক আছে, যতটা আমার এইখানে প্রয়োজন আমি সেটাই হাইলাইট করে দিচ্ছি। যখন আমি ইনফ্যান্সি পড়াবো তখন এই পয়েন্টগুলো আসবে, আমি তখন কিন্তু এই পয়েন্টগুলো আলোচনা করে দেবো। আমি এর পরের ক্লাসে সম্ভবত ইনফ্যান্সি পড়াবো, তখন কিন্তু আমি পোর্শনগুলো পড়িয়ে দেবো। ওখানে শুধু ওয়েট ফর হাইট, ওয়েট ফর এজ, শুধুমাত্র ওয়েট ফর হাইট, ওয়েট ফর এজ নয়, এর সঙ্গে আরও রয়েছে যেটাকে আমরা বলি হাইট ফর এজ। ঠিক আছে, ওয়েট ফর হাইট কি ইন্ডিকেট করে, ওয়েট ফর এজ কি ইন্ডিকেট করে, এগুলো আমি সব বলবো। ওখানে সিভিয়ার অ্যাকিউট ম্যালনিউট্রিশন, যেটাকে আমরা শর্ট টার্মে বলি স্যাম, বা মডারেট অ্যাকিউট ম্যালনিউট্রিশন ম্যাম, এগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো আমি আলোচনা করব। ঠিক আছে, এটা আমি পরের ক্লাসে পড়াবো। ওকে, আচ্ছা এর পরের যে স্লাইডটা বলা আছে, এবং এই হ্যাঁ আরেকটা জিনিস বলে দিই, যে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট আপনারা বলছেন, এটা আমি
পরবর্তী ক্লাসে পড়াবো, যেখানে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের একটা চ্যাপ্টার আছে দেখবেন, ওখানে পড়াবো, ঠিক আছে? ওটা নিয়ে ভাবতে হবে না, আমি ওটা পড়িয়ে দেবো। আচ্ছা, এর পরের যে স্লাইড বলা রয়েছে যে একজন ল্যাকটেটিং মাদারের ডায়েট কীরকম হবে সেটাই জাস্ট বলা রয়েছে। এটা আপনারা জাস্ট একটু ফলো আপ করে নেবেন, এখানে অত কিছু মনে রাখার দরকার নেই। তো এখানে বলেছে মানে খাদ্য তালিকার মধ্যে বাজরা সহ দানাশস্য, মানে যেটাকে আমরা বলি সিরিয়ালস অ্যান্ড গ্রেইনস, ঠিক আছে? কত দেওয়া যেতে পারে অ্যাপ্রক্স একটা বলা আছে যে 275 মিলিগ্রাম। ডাল মানে লিগিউমস অ্যান্ড পালসেস কত আমরা দেব সেটা এখানে বলা রয়েছে 80 গ্রাম। তারপরে বলা রয়েছে মিল্ক কতটা আমরা দেব 300 ml। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো যে যদি মানে ল্যাকটেটিং মাদার যদি ভেজিটেরিয়ান হন, তাহলে ভেজিটেরিয়ান হলে কি করতে হবে, মিল্কের যে মানে যেটাকে আমরা বলি মিল্কের যে কোয়ান্টিটি সেটা কিন্তু এখানে বাড়াতে হবে, ঠিক আছে? কখন বাড়াতে হবে, যদি মা ভেজিটেরিয়ান হন সেক্ষেত্রে, ওকে? সেক্ষেত্রে ডাল মানে পালসেস অ্যান্ড লিগিউমস যেটা রয়েছে, মিল্ক যেটা রয়েছে, বা এখানে এই যে রয়েছে গ্রিন লিফি ভেজিটেবলস বা আদার্স ভেজিটেবলস, এগুলো কিন্তু তখন বাড়াতে হবে, সেই কোয়ান্টিটিটা বাড়াতে হবে, ঠিক আছে? নেক্সট এখানে বলা রয়েছে মূল ও কন্দ মানে আলু বাদে, পোটাটো বাদ দিয়ে বাকি যে সমস্ত যেটাকে আমরা বলি রুটস, ঠিক আছে? সেই রুটস টাইপ অফ ভেজিটেবলস কী কী দেওয়া যাবে, কতটা কোয়ান্টিটিতে দেওয়া যাবে, এগুলো বলা রয়েছে। বাদাম ও বীজ মানে হচ্ছে নাটস অ্যান্ড অয়েল সিডস। ফ্রুটস আমরা কতটা দেব, তবে ফ্রুটসের এই গ্রামটা একটু ভুল দেওয়া আছে, এটা একটু ভুল আছে, ঠিক আছে? 1150 গ্রাম, এটা একটু ভুল আছে, এটা আমি বলে দিচ্ছি যে যেটা বলা আছে ফল বা ফ্রুটস কিন্তু এত দেওয়া যাবে না, হাইয়েস্ট 500, ঠিক আছে? আচ্ছা, নেক্সট বলা রয়েছে তেল ও চর্বি মানে যেটাকে আমরা বলি ফ্যাটস অ্যান্ড অয়েলস 25 গ্রাম। মশলা মানে স্পাইসেস যেটা বলা আছে সেটা এখানে বলা রয়েছে যে 10 গ্রামস। 10 গ্রামসও এটাও একটু ভুল আছে, এই পোর্শনটা আমার মনে হয় সবাই একটু স্কিপ করে যাবেন, ঠিক আছে? এটা অতটা পড়ার দরকার নেই, ঠিক আছে? যাই হোক, এখানে একটু গন্ডগোল দেওয়া আছে। আচ্ছা, প্রোটিন পিডিএফ এখনও পাইনি ম্যাম, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, প্রোটিন হচ্ছে দিয়ে দেওয়া হবে, মানে আমি প্রিভিয়াস ক্লাসে যতগুলো পোর্শন পড়িয়েছি সবগুলো আপলোড করে দেওয়ার জন্য আমি বলছি, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা বলে দিই, রিপিট, এই পোর্শনটা এটা আমার মনে হয় একটু মানে ফলো আপ না করলেও চলবে, এখানে কিছু কিছু পোর্শন একটু গন্ডগোল দেওয়া আছে, এটা আমি ক্রস চেক করে নিচ্ছি, তবে এই পোর্শনটা না দেখলেও চলবে, ওকে? নেক্সট এবার আসা যাক, এখানে দরকার নেই এটা। আচ্ছা, এখানে বলা রয়েছে ফ্যাট, ঠিক আছে? ফ্যাট। আচ্ছা, এই পোর্শনটা বলি, এখানে বলা রয়েছে যে মোট চর্বির সর্বনিম্ন স্তর হচ্ছে 20% ই। এবার আপনারা বলবেন যে ই মানে কি? ই মানে এখানে বলা রয়েছে যে টোটাল যে এনার্জি রিকোয়ারমেন্ট তার 20% আসবে ফ্রম ফ্যাট, ওকে? আচ্ছা, এবার বলি ফ্যাটের মধ্যে যেটা আমরা প্রোভাইড করব ল্যাকটেটিং মাদারের ডায়েটে সেটা হচ্ছে পুফা, মুফা, এগুলো কিন্তু ডায়েটের মধ্যে প্রেজেন্ট থাকবে। তাহলে পুফা মুফা কোথা থেকে পাওয়া যাবে, সেটা হচ্ছে নাটস অ্যান্ড অয়েল সিডস বা যেটাকে আমরা বলছি বাদাম থেকে পাওয়া যাবে। এবং এই পুফা মুফা কি করে, মানে ডায়েটের মধ্যে যদি আমরা ফ্যাট না দিই তাহলে কি হবে, ডায়েটের মধ্যে যদি আমরা ফ্যাট না দিই তাহলে কিন্তু এই যে ফ্যাট সলিবল ভিটামিনগুলো আছে, ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কিন্তু অ্যাবজর্পশন হবে না, সেজন্য ডায়েটের মধ্যে কিন্তু ফ্যাট অত্যন্ত প্রয়োজন। এবং কোলেস্টেরলের যে লেভেল, যেটাকে আমরা বলে থাকি নর্মাল লেভেল, যে 150 থেকে 200 মিলিগ্রাম, সেটা কিন্তু মেনটেন করতে হবে, কারণ কোলেস্টেরল না হলে কিন্তু ভিটামিন ডি অ্যাক্টিভেশন হবে না, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, সেটা কিন্তু তৈরি হবে না। তো সেই জন্য ডায়েটের মধ্যে ফ্যাট থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন, ওকে? এটা আর আমি খুব বেশি ডিসকাস করছি না। এখানে বলা রয়েছে কতটা আমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড দেবো, যেটা আমি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আগের ক্লাসে পড়িয়েছিলাম, ফ্যাটের ক্লাসে, ফ্যাট কেমিস্ট্রিতে, যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কোনগুলো। তাহলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটা প্রয়োজন, তার কারণ এই যে ডিএইচএ, ইপিএ, এগুলো কিন্তু বেবির ব্রেন মানে ব্রেন ডেভেলপমেন্টে হেল্প করে, বেবির কগনিটিভ ডেভেলপমেন্টে হেল্প করে, বেবির হচ্ছে মোটর ডেভেলপমেন্টে হেল্প করে, যেটা ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে কিন্তু বেবি পায়। সেজন্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বা ডিএইচএ, যেটাকে আমরা বলি ডোকোসা হেক্সাইনোইক অ্যাসিড, ইকোসা পেন্টাইনোইক অ্যাসিড, এগুলো কিন্তু ডায়েটের মধ্যে দিতে হবে, ম্যাটারনাল ডায়েটের মধ্যে, ওকে? নেক্সট এবার আসা যাক ক্যালসিয়াম, ঠিক আছে? ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট আপনারা দেখবেন যে নন ল্যাকটেটিং মাদারের তুলনায় ল্যাকটেটিং পিরিয়ডে ক্যালসিয়ামের রিকোয়ারমেন্ট কিন্তু হাই, যেখানে বলা রয়েছে 1200 মিলিগ্রাম, ঠিক আছে? তাহলে ক্যালসিয়াম কি করে না, ব্রেস্ট মিল্ক থেকে বেবি ক্যালসিয়াম পাচ্ছে, এবং ক্যালসিয়াম হচ্ছে বেবির বোন ডেভেলপমেন্টে হেল্প করে, ঠিক আছে? তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য এটা একটা হাইলাইটিং পয়েন্ট, সবাই মাথায় রাখবেন। ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য কোন ভিটামিন প্রয়োজন, সেটা হচ্ছে ভিটামিন
ডি প্রয়োজন, ঠিক আছে। এবং ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন কোথায় হয়, আমি ভিটামিন পড়ানোর সময় পড়াবো। ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন কোথায় হয়, বা অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, যেটাকে আমরা বলে থাকি ভিটামিন D3, বা যার সায়েন্টিফিক নেম হচ্ছে ক্যালসিট্রায়ল, বা যেটাকে আমরা বলি 125 ডাইহাইড্রক্সি কোলে ক্যালসিফেরল, ঠিক আছে। তাহলে এই ভিটামিন D3 এর অ্যাক্টিভেশন হয় কিডনিতে, এবং ক্যালসিয়ামের অ্যাবজর্পশনের জন্য প্রয়োজন এই অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি, বা যেটাকে আমরা বলে থাকি ভিটামিন D3। ওকে, তাহলে ভিটামিন D3 কি করছে, বা ভিটামিন ডি কি করছে, যেটা হচ্ছে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনে হেল্প করে। ওকে, আচ্ছা, তো সেই জন্য এখানে বলা রয়েছে যে ক্যালসিয়ামের মানে ক্যালসিয়াম রিচ যে সমস্ত ফুড রয়েছে, সেই ক্যালসিয়াম রিচ ফুড কিন্তু মায়ের ডায়েটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট এবার আসা যাক, এগুলো অত ডিসকাস, মানে আমি জাস্ট হাইলাইটিং পয়েন্টগুলো বলছি, ওই পোর্শনগুলো পড়লেই হবে, মানে আর বেশি ডিটেলসে পড়ার দরকার নেই। নেক্সট বলা রয়েছে আয়রন, ঠিক আছে। নেক্সট বলা রয়েছে আয়রন। তো আয়রন এখানে একটা জিনিস বলে রাখি, সবাই ভালো করে একটু শুনবেন, সেটা হচ্ছে যে মায়ের বা ব্রেস্ট মিল্ক থেকে বেবি আয়রন পায় না, ঠিক আছে। কিন্তু ল্যাকটেটিং মাদারের ডায়েটে আয়রন রিচ ফুড দেওয়া দরকার। তাহলে বেবি যদি ব্রেস্ট মিল্ক থেকে আয়রন না পায়, তাহলে বেবির যে প্রথম 6 মাসে বেবি তাহলে আয়রন পায় কোথা থেকে? আচ্ছা, আমি প্রেগনেন্সি পিরিয়ডে পড়িয়েছিলাম ডেমো ক্লাসে, যেখানে বলেছিলাম যে প্রেগনেন্সিতে মায়ের এক ধরনের অ্যানিমিয়া হয়, মানে অ্যানিমিয়াটা হচ্ছে কমন প্রেগনেন্সি পিরিয়ডে। কেন বলেছিলাম? তার কারণ প্রেগনেন্সিতে মায়ের ব্লাড ভলিউম, বা যেটাকে আমরা বলি প্লাজমা ভলিউম, ইনক্রিজ করে প্রায় 50%, কিন্তু সেই তুলনায় আরবিসির যে ফর্মেশন বা আরবিসির যে পার্সেন্টেজ, সেটা প্রায় বাড়ে কত, 25 থেকে 30%, মানে প্লাজমার মতো আরবিসির পার্সেন্টেজ অত বাড়ে না। সেজন্য মায়ের এক ধরনের অ্যানিমিয়া দেখা যায়, যেটাকে আমি বলেছিলাম হিমোডাইলুশনাল অ্যানিমিয়া, রাইট। তাহলে যদি হিমোডাইলুশনাল অ্যানিমিয়া প্রেগনেন্সিতে হয়ে থাকে, এবং প্রেগনেন্সি পিরিয়ডে যেটা আপনারা এক্ষুনি কোয়েশ্চেনও করেছিলেন যে প্রেগনেন্সিতে তো নন প্রেগনেন্ট মাদারের থেকে প্রেগনেন্ট মায়ের যে আয়রনের রিকোয়ারমেন্ট সেটা কম, কিন্তু আমি বলেছিলাম যে প্রেগনেন্সিতে আয়রনের অ্যাবজর্পশন রেট বেশি হয়, শুধুমাত্র আয়রন নয়, সমস্ত নিউট্রিয়েন্টের অ্যাবজর্পশন এই সময় বাড়ে। তো এবার বলি যে তাহলে যদি মায়ের ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে আয়রন যদি বেবি না পায়, তাহলে বেবি আয়রন পায় কোথা থেকে? বেবি আয়রন পাচ্ছে, বেবি যে জন্মায়, বেবি কিন্তু হাই লিভার স্টোরেজ অফ আয়রন নিয়েই জন্মায়। তার কারণ থ্রুআউট দি প্রেগনেন্সি পিরিয়ড বেবির লিভারে আয়রন স্টোর হয়, যেটা বেবি জন্মগ্রহণ করে যাওয়ার পর প্রথম 6 মাসে বেবির যে আয়রনের রিকোয়ারমেন্ট সেটা ফুলফিলমেন্টে হেল্প করে। তারপরে 6 মাসের পর থেকে কিন্তু ওই যে লিভার স্টোরেজ অফ আয়রন সেটা এক্সস্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। সেই জন্য তারপরে কি করা হয়, বেবিকে 6 মাসের পর থেকে তোলা খাওয়ার দেওয়া হয়, এবং তোলা খাওয়ারের থ্রু দিয়েই কিন্তু বেবি তার প্রয়োজনীয় যে আয়রন, সেই আয়রনটা পাবে। তাহলে প্রথম 6 মাস বেবির আয়রন মাদারের বা মাদার্স মিল্ক থেকে কিন্তু যায় না। তাহলে বেবি তাহলে আয়রন কোথা থেকে পাচ্ছে? বেবি জন্মায় আয়রন স্টোরেজ, মানে লিভারে আয়রন স্টোরেজ নিয়েই জন্মাচ্ছে। তাহলে আয়রনটা কার প্রয়োজন? এখানে আয়রন যদি দেওয়া হয় সেটা হচ্ছে ল্যাকটেটিং মাদারের প্রয়োজন। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হলো, এটা একটা হাইলাইটিং পয়েন্ট, এটা একটু ভালো করে মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে ল্যাকটেশন পিরিয়ডে, মানে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর বলা হয় যে উইদিন মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে বেবিকে কোলোস্ট্রাম ফিডিং করাতে বলা হয়, তাই না? এবং কোলোস্ট্রামকে বলা হয় কি বেবির ফার্স্ট ভ্যাকসিনেশন। আমি এটা ডিটেলসে পড়াবো পরের ক্লাসে, ইনফ্যান্সি চ্যাপ্টারে পড়াবো। এবং কোলোস্ট্রামকে বলা হয় বেবির ফার্স্ট ভ্যাকসিনেশন, রাইট। এবং এই ল্যাকটেশন পিরিয়ডে কি হয়, বেশ কয়েক মান্থ, মানে ধরে রাখুন 1 থেকে 2 মাস মায়ের কি হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল হয় না, ঠিক আছে, যেটাকে আমরা বলে থাকি কি ল্যাকটেশন অ্যামেনোরিয়া। কি বলা হয়? ল্যাকটেশন অ্যামেনোরিয়া বলা হয়। অ্যামেনোরিয়া, ঠিক আছে। অ্যামেনোরিয়া মানে আমি আগেও বলেছিলাম যে কোনো ওয়ার্ডের আগে এ থাকলে এ মিনস অ্যাবসেন্স বলেছিলাম, রাইট। এ মিনস বলেছিলাম অ্যাবসেন্স, ঠিক আছে। তাহলে এই ল্যাকটেশন অ্যামেনোরিয়ার জন্য, মানে ল্যাকটেশন অ্যামেনোরিয়া মানে হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডে প্রথম কয়েক মাস মায়ের মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ থাকে। তাহলে এই মেনস্ট্রুয়েশন সাইকেল কেন বন্ধ থাকে? অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশনের জন্য রেসপন্সিবল হচ্ছে এলএইচ এবং এফএসএইচ হরমোন, রাইট। কিন্তু ল্যাকটেশন পিরিয়ডে যে প্রোল্যাকটিন হরমোন রিলিজ করছে, তাই না,
তো এই প্রোল্যাকটিন হরমোন কি করে, যেটা হচ্ছে এই এলএইচ বা এফএসএইচ এই হরমোনটাকে বা এই হরমোনের রিলিজে কিছুটা বাধা দান করে। ঠিক আছে, এই হরমোন রিলিজে কি করে, বাধা দান করে। তার ফলে কি হয়, ল্যাকটেশন পিরিয়ডে প্রথম কয়েক মাস ল্যাকটেটিং মাদারের কি হয়, মেনস্ট্রুয়েশন সাইকেল বন্ধ থাকে, যেটাকে বলা হয় কি ল্যাকটেশন অ্যামেনোরিয়া। ক্লিয়ার, এটা মাথায় থাকবে। তাহলে এটি গেল আয়রন এবং যেটা বলছিলাম ল্যাকটেশন অ্যামেনোরিয়া হলো। নেক্সট বলা রয়েছে কি জিঙ্ক। জিঙ্ক কি করে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলবো যে রিকোয়ারমেন্টগুলো কিন্তু আমি সবগুলো বলছি না, রিকোয়ারমেন্টগুলো আপনারা সবাই আরডিএ ধরে পড়বেন। ঠিক আছে, আরডিএ ধরে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা সবাই কি করি, কমন যে রিকোয়ারমেন্টগুলো আছে, কমন মিনস এই আমরা এনার্জি রিকোয়ারমেন্ট পড়লাম বা অ্যাডিশনাল কত এনার্জি কত প্রোটিন দেওয়া হয় পড়লাম। ঠিক আছে, কিন্তু একটু অড টাইপের যে নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টগুলো আছে, সেই অড মানে হচ্ছে যেমন ধরুন এই যে বলা আছে জিঙ্ক, জিঙ্ক বা আয়োডিন মানে ল্যাকটেশন পিরিয়ডে, বা ধরুন যদি আপনি টডলার দেখেন, টডলারের এজ গ্রুপ হচ্ছে যাদেরকে আমরা বলি যে 1 বছর থেকে 3 বছর, এই পিরিয়ডে বা ধরুন অ্যাডোলেসেন্স পিরিয়ডে জিঙ্কের রিকোয়ারমেন্ট কত। আপনারা নিশ্চয়ই সবাই অনেকে মাদ্রাসার কোয়েশ্চেন দেখেছেন, ওখানে দেখবেন জিঙ্কের রিকোয়ারমেন্টের একটা কোয়েশ্চেন এসেছিল। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হলো একটু অড যে নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টগুলো আছে না, ওগুলো একটু ভালো করে পড়ে রাখতে হবে। আরেকটা জিনিস বলবো যে আরডিএ যদি আপনারা কেউ ভাবেন আমরা একদিনে মুখস্থ করব, হবে না। আরডিএটা আপনাকে প্রত্যেক দিন ওই 4টা একটু ফলো করে রাখতে হবে। মানে প্রত্যেক দিন ধরুন আপনি 4-5টা মুখস্থ করলেন, তো তাহলে রোজ আপনি ওটাকে ফলো আপ করবেন যে ওটা আপনার মনে আছে কিনা। মোটামুটি আরডিএটা একটু ভালো করে পড়ে রাখবেন এবং রোজ পড়বেন, মানে একদিন পড়ে কিন্তু মনে থাকবে না, রোজই পড়তে হবে। আর একটু অড টাইপের যে নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো একটু দেখে রাখবেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট এবার আসি জিঙ্ক। তো জিঙ্ক কি বলা হয়েছে, জিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি জিঙ্ক হেল্প করে বেবির গ্রোথ ডেভেলপমেন্ট এবং বেবির যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারের এনহ্যান্সমেন্টে হেল্প করে কে জিঙ্ক। নেক্সট বলা রয়েছে আয়োডিন। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে কি, সরি 1 মিনিট, জাস্ট এ মিনিট। নেক্সট বলা রয়েছে কি আয়োডিন। তাহলে আয়োডিন কি করবে না, আয়োডিন হচ্ছে আপনারা জানেন যে আয়োডিন যেটা বেবির মেন্টাল ডেভেলপমেন্ট মানে আইকিউ লেভেল ডেভেলপমেন্ট বা মেন্টাল ডেভেলপমেন্টে হেল্প করে কে আয়োডিন। সেই জন্য মায়ের ডায়েটের থ্রু দিয়ে কিন্তু আয়োডিন প্রোভাইড করতে হবে মাদারকে। ঠিক আছে, তাহলে এটা গেল আয়োডিন। নেক্সট এবার আসা যাক, নেক্সট বলা রয়েছে ভিটামিন এ। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে কি ভিটামিন এ। তাহলে ভিটামিন এর যে রিকোয়ারমেন্ট সেটা আপনারা আরডিএ ধরে পড়বেন। আচ্ছা ম্যাম চার্টটা, হ্যাঁ চার্ট দিয়ে দেবো। চার্ট আমি বলেছি যে আজকে আমি যে টপিকটা পড়াচ্ছি এর সাথে আরডিএর এটা অ্যাটাচ করা নেই, আমি পরের দিন আরডিএটা অ্যাটাচ করে দেবো এবং সেই পিডিএফ আমি আপলোড করতে বলে দেবো, এটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলা রয়েছে কি ভিটামিন এ। তাহলে ভিটামিন এর যে রিকোয়ারমেন্ট সেটা আপনারা আরডিএ ধরে পড়বেন। ঠিক আছে, তাহলে ভিটামিন এ রিচ ফুড কোনগুলো, যেগুলো বলেছিলাম যে গ্রিন, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ লিফি ভেজিটেবলস যেগুলো, সেগুলো হচ্ছে এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এছাড়াও হচ্ছে মিল্ক হচ্ছে গুড সোর্স অফ ভিটামিন এ। তাহলে এই ধরনের ফুড কিন্তু ল্যাকটেটিং মাদারের ডায়েটে আমরা প্রোভাইড করব। আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলবো, সেটা হচ্ছে ল্যাকটেটিং মাদারকে আমরা বলি কি নার্সিং মাদার। কেন নার্সিং মাদার আমরা বলি, তার কারণ হচ্ছে যে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পর বেবির যে টোটাল কেয়ার মানে কেয়ারিং অ্যান্ড রেয়ারিং সেটা কিন্তু মানে পুরোটাই ফলো করেন কে মাদার। মানে মা বেবির খেয়াল রাখা, বেবির প্রপার গ্রোথ ডেভেলপমেন্ট নিউট্রিশন সব কিছু দিকে কিন্তু মা খেয়াল রাখেন। সেই জন্য আমরা ল্যাকটেটিং মাদারকে বলে থাকি কি নার্সিং মাদার। ওকে, তাহলে এটা গেল ভিটামিন এ। নেক্সট বলা রয়েছে ভিটামিন বি। বি ভিটামিনস কী করে, বি ভিটামিনস হচ্ছে এই যে প্রেগনেন্সি পিরিয়ডে বলেছিলাম হিমোডাইলুশনাল অ্যানিমিয়া, সেই অ্যানিমিয়াতে কি হয়েছিল, যেখানে বলেছিলাম প্লাজমা ভলিউম বাড়ছে কিন্তু আরবিসির যে পার্সেন্টেজ সেইটা সেই কোয়ান্টিটিতে বা সেই প্রপোর্শনে বাড়ছে না, সেই জন্য মায়ের অ্যানিমিয়া দেখা যায়। তাহলে বি ভিটামিনস কী করবে, বি ভিটামিন যেটা হচ্ছে আরবিসি ফর্মেশনে হেল্প করবে, আরবিসি ফর্মেশনে আরএনএ ডিএনএ তৈরিতে হেল্প করে কে বি ভিটামিনস, বিশেষ করে ভিটামিন বি9 যেটাকে আমরা বলি ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি12। তাহলে এগুলো কি করবে, এগুলো হচ্ছে মায়ের আরবিসি ফর্মেশনে হেল্প করবে। ঠিক আছে, নেক্সট এবার আসা যাক নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে থায়ামিন, যেটাকে আমরা বলে থাকি ভিটামিন বি1। ঠিক আছে, থায়ামিন হচ্ছে যে বলেছে মায়ের দুধের থায়ামিন উপাদান মায়ের খাদ্যের ওপর নির্ভরশীল। মানে মা
মায়ের যে প্লাজমা ভলিউম বা প্লাজমা বা ব্লাডে যে থায়ামিনের মানে কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা কিন্তু ডিপেন্ড করছে কার উপরে, মায়ের ডায়েটের উপরে। ওকে, সেজন্য ভিটামিন বি রিচ বা বি ভিটামিনস রিচ যে সমস্ত ফুডগুলো রয়েছে সেই ফুডগুলো কিন্তু মায়ের ডায়েটে অবশ্যই প্রোভাইড করতে হবে। বিএমআই কি সঠিক পরিমাপ দেয় না এমইউএসি দিয়ে মাদার? আচ্ছা, বুঝলাম না ম্যাডাম, কি প্রেগনেন্ট মাদারের বিএমআই কি সঠিক পরিমাপ দেয় না এমইউএসি দিয়ে মাদারের নিউট্রিশনাল স্ট্যাটাস কন্ডিশন জানতে পারি? না, এমইউএসিও একটা হচ্ছে যেটা এক ধরনের অ্যানথ্রোমেট্রিক মানে মেজারমেন্ট, এবং বিএমআইও হচ্ছে অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট। দুটো দিয়েই কিন্তু আমরা মেজার করতে পারি, শুধুমাত্র বিএমআই দিয়ে আমরা মেজার করব তা নয়, এমইউএসি দুটো দিয়েই কিন্তু আমরা মেজার করব। ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলা রয়েছে রাইবোফ্লাভিন, এগুলো বি ভিটামিনসের আন্ডারে পড়ছে, তাই জন্য এগুলো আমি ডিসকাস করছি না, এগুলো শুধু রিকোয়ারমেন্টগুলো আপনারা আর দিয়ে ধরে পড়ে নেবেন। ঠিক আছে। নেক্সট আছে নায়াসিন, ফলিক অ্যাসিড। নেক্সট আসা যাক ভিটামিন বি12। হ্যাঁ, ভিটামিন সি, এখানে আমি একটুখানি বলবো, আপনারা দেখবেন ভিটামিন সি এ প্রেগনেন্সিতে যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট তার থেকে ল্যাকটেশন পিরিয়ডে ভিটামিন সি এর যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনারা দেখবেন যে প্রেগনেন্সি পিরিয়ডে অ্যাডিশনাল দেওয়া হয় বা এক্সট্রা দেওয়া হয় 15 মিলিগ্রাম, সেই জায়গায় ল্যাকটেশন পিরিয়ডে অ্যাডিশনাল দেওয়া হয় 50 মিলিগ্রাম। এবার কেন দেওয়া হয়? তার কারণ হচ্ছে ল্যাকটেশন পিরিয়ডে একমাত্র ব্রেস্ট মিল্ক যার মধ্যে কি প্রেজেন্ট থাকে, ভিটামিন সি। কাউ মিল্কেও প্রেজেন্ট থাকে, কিন্তু কাউ মিল্কে যখন আমরা হিট দেই মানে বয়েল করি মিল্কে, তখন কি ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তাহলে হিউম্যান মিল্ক যেটা ডাইরেক্টলি বেবি কনজাম্পশন করতে পারে, এবং হিউম্যান মিল্কের থ্রু দিয়ে বেবি অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে ভিটামিন সি পাচ্ছে, সেজন্য কি হয় ল্যাকটেশন পিরিয়ডে প্রেগনেন্সির তুলনায় ভিটামিন সি এর যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট সেটা কিন্তু অনেকটা বেশি। ওকে, এবং ভিটামিন সি আপনারা জানেন যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট রয়েছে ফ্লুইড। হ্যাঁ, এটা আমি এর আগের যে স্লাইডগুলো ছিল সেখানে বলেছিলাম, যেখানে বলেছিলাম যে যদি মায়ের ডিহাইড্রেশন হয় বা মা যদি ডায়রিয়াতে সাফার করে, তাহলে কিন্তু মায়ের মিল্কের কোয়ালিটিতে হ্যাম্পার হয় না, কিন্তু মায়ের মিল্কের যে কোয়ান্টিটি বা ভলিউম সেটা কিন্তু কমে যায়। তো সেই জন্য মাকে অ্যাডিকুয়েট কোয়ান্টিটিতে ফ্লুইড সাপ্লিমেন্টেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা হচ্ছে ব্রেস্ট মিল্কের ভলিউমকে এফেক্ট করে। তো সেই জন্য শুধুমাত্র ফ্লুইড মানে ড্রিঙ্কিং ওয়াটার দেবো তা নয়, তার পাশাপাশি বিভিন্ন ধরনের বেভারেজেস, ঠিক আছে, বিভিন্ন ধরনের ফ্রুট জুস বা ভেজিটেবল জুস, এগুলো কিন্তু মায়ের ডায়েটে রাখতে হবে। ওকে, তাহলে এইগুলো হচ্ছে নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট ডিউরিং ল্যাকটেশন। ঠিক আছে। তো এখানে বলা রয়েছে যে পুষ্টিগত ঝুঁকি, মানে ল্যাকটেটিং মায়ের কি কি কমপ্লিকেশনস বা কি কি সমস্যা দেখা দিতে পারে ডিউরিং দি ল্যাকটেশন পিরিয়ড। এই যে বলেছে যে তার বয়স যদি 17 বছরের কম হয়, মানে যদি ল্যাকটেটিং মাদারের বয়স 17 ইয়ার্সের কম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়ের যে ব্রেস্ট মিল্ক, সেই ব্রেস্ট মিল্কের কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ান্টিটি দুটোই কিন্তু ইম্প্যাক্টেড হবে। ওকে, নেক্সট বলেছে ইকোনমিক, অর্থনৈতিকভাবে তিনি যদি বঞ্চিত হন, মানে যদি ল্যাকটেটিং মাদার পুয়ার সোশিও ইকোনমিক স্ট্যাটাস থেকে বিলং করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে প্রিটার্ম বেবি বা প্রি ম্যাচিওর বেবি হওয়ার কিন্তু অনেকটা মানে সমস্যা থাকতে পারে। ঠিক আছে। আচ্ছা, তো বলি এখানে আর বেশি এই পয়েন্টগুলো আমি হাইলাইট করছি না, মানে এগুলো অ্যাজ সাচ না পড়লেও চলবে, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট লাইনগুলো পড়ে যাচ্ছি। নেক্সট বলেছে যদি তিনি দীর্ঘস্থায়ী পদ্ধতিগত কোনো রোগের জন্য পরিবর্তিত খাদ্যে থাকেন, মানে সাপোজ যদি ল্যাকটেটিং মায়ের কোনো ডিজিজ হয়েছে, তাহলে সেই ডিজিজ অনুযায়ী মায়ের যে ডায়েট সেটা মডিফিকেশন করা হয়েছে, তাহলে ইন দ্যাট কেস কি হবে যে মায়ের মানে ল্যাকটেটিং মায়ের যে মিল্কের ভলিউম বা কোয়ালিটি সেটা ইম্প্যাক্ট হবে। ঠিক আছে। তো এই পয়েন্টগুলো আর আমি খুব একটা বলছি না। আচ্ছা, নেক্সট বলা রয়েছে খাদ্য তালিকাগত নির্দেশিকা, মানে যেটাকে আমরা বলি ডায়েটারি গাইডলাইন্স। ডায়েটারি গাইডলাইন্সটা একটুখানি আমি হাইলাইট করব, মানে এখানে অ্যাজ সাচ বেশি কোনো কিছু নেই, শুধু মনে রাখতে হবে যে মায়ের ডায়েটে যেন অ্যাডিকুয়েট নিউট্রিয়েন্ট এবং অ্যাডিকুয়েট গ্রিন লিফি ভেজিটেবলস, ফ্লুইডস, ক্যালসিয়াম রিচ ফুড, আয়রন রিচ ফুড, এগুলো যেন ডায়েটের মধ্যে অতি অবশ্যই থাকে। ঠিক আছে, এদিকে খেয়াল রাখতে হবে। ওকে, তো এই জন্য এগুলো আর খুব একটা বলছি না। নেক্সট আসা যাক, নেক্সট পয়েন্ট যেটা আছে সেটা হলো এগুলো ডায়েটারি গাইডলাইন্স, জাস্ট গাইডলাইন্সগুলো আপনারা একটু পড়ে নেবেন। ঠিক আছে।
হ্যাঁ, নেক্সট যেটা পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ক্যাফেইন। ক্যাফেইন আমি আগেও বলেছি, ক্যাফেইন হচ্ছে এক ধরনের নার্ভাস স্টিমুলেটর হিসেবে কাজ করে, এবং ক্যাফেইন কিন্তু ল্যাকটেটিং মাদারের ডায়েটে খুব বেশি রাখা উচিত নয়। মানে প্রত্যেক দিন ডায়েটে ক্যাফেইনের যে পরিমাণ সেটা কিন্তু কম রাখতে হবে। ঠিক আছে, কেন কম রাখতে হবে? যেটা আমি প্রেগনেন্সি পিরিয়ডেও বলেছিলাম যে ক্যাফেইন, অ্যালকোহল এগুলো হচ্ছে কি হয় যে যদি প্রেগনেন্সি পিরিয়ডে মা কনজাম্পশন করেন তাহলে আমি বলেছিলাম অ্যালকোহল কি করে, যেটা হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোমের জন্য রেসপন্সিবল, এবং যে সিনড্রোমে আমি বলেছিলাম যে বেবির যে ফেশিয়াল ডেভেলপমেন্ট সেটা হচ্ছে হ্যাম্পার হয়, বেবির গ্রোথ রিটার্ডেশন হয়ে থাকে, মানে বেবির মানে মাদারের ওম্বে বেবির যে প্রপার গ্রোথ ডেভেলপমেন্ট সেটা হয় না, বেবির ফেশিয়াল যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে হ্যাম্পার হয়। ঠিক আছে, এবং বেবি জন্মগ্রহণ করার পরে যেটাকে বলেছিলাম এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যেটাকে বলেছিলাম এডিএইচডি, এডিএইচডি মানে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই সমস্ত ডিজিজের কিন্তু সাফার করতে পারে। তো সেই রকমই ল্যাকটেশন পিরিয়ডেও কিন্তু মায়ের ডায়েটে ক্যাফেইন রাখা উচিত নয়, যেটা হচ্ছে বেবি মায়ের মিল্ক থেকে কিন্তু বেবির শরীরে ডাইরেক্টলি যাবে, এবং সে একই রকমভাবে এক্সেস কোয়ান্টিটিতে স্পাইসেস, কন্ডিমেন্টস এগুলো কিন্তু মায়ের ডায়েটে রাখা যাবে না, এবং যে সমস্ত ফুড মায়ের হচ্ছে গ্যাস অ্যাসিডিটির জন্য রেসপন্সিবল সেই ফুডও কিন্তু মায়ের ডায়েটে রাখা যাবে না। তার কারণ যে এগুলো মানে ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে কিন্তু যে সমস্ত স্পাইসেস, কন্ডিমেন্টস এগুলো কিন্তু এর যে এফেক্ট সেই এফেক্ট কিন্তু বেবির বডিতেও যায় থ্রু দি ব্রেস্ট মিল্ক। তো সেই জন্য এগুলো ডায়েট থেকে কিছুটা অমিট করে দেওয়াই ভালো। আচ্ছা, হ্যাঁ অবশ্যই পড়তে হবে। এই পোর্শনগুলোতে আমি এখনো যাইনি, মানে যেটা আপনারা কোয়েশ্চেন করলেন যে গ্যাস্ট্রিক টিউব ফিডিং, প্যারেন্টাল ফিডিং, হ্যাঁ এগুলো আছে, এগুলো পড়তে হবে। ঠিক আছে, মানে থেরাপিউটিক ডায়েটে দেওয়া আছে, আপনারা ভালো করে সিলেবাসটা দেখবেন, এবং আমার যেটা মনে হয় যে সিলেবাসে যা দেওয়া আছে সেগুলো শুধু পড়ে গেলে কিন্তু আপনারা পারবেন না। তার কারণ সিলেবাসে আপনারা দেখবেন ভিটামিনস, মিনারেলস নেই, ওগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তারপরে আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে এই যে আমি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কেমিস্ট্রি পড়িয়েছি, কেমিস্ট্রি থেকেও বেশ মাঝখান থেকে ওই অ্যানোমার, এপিমার এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, সেই পোর্শনগুলোও কিন্তু আপনাদের সিলেবাসে নেই, কিন্তু ওগুলো পড়তে হবে। ঠিক আছে, হ্যাঁ এগুলো পড়তে হবে, সিলেবাসে এগুলো আছে এবং এগুলো পড়তেও হবে, এগুলো আমি পড়াবো। ওকে, আচ্ছা যেটা বলছিলাম ক্যাফেইন, তাহলে ক্যাফেইন হচ্ছে ডায়েট থেকে অমিট করে দেওয়াই ভালো। ওকে, নেক্সট আসা যাক। নেক্সট বলা রয়েছে অ্যালার্জেনিক। হ্যাঁ, মানে অ্যালার্জিক ফুড সাবস্ট্যান্সেস বা কম্পোনেন্ট, এবং যেমন হচ্ছে ধরুন এখানে বলা রয়েছে, আমি এর আগেই বলেছিলাম যে অ্যান্টিহিস্টামিন যে সমস্ত মেডিসিন যদি ল্যাকটেটিং মাদার কনজাম্পশন করে থাকেন তাহলে সেটাও কিন্তু মায়ের মিল্ক আউটপুট বা মিল্ক ভলিউমকে কিন্তু ড্রাস্টিক্যালি এফেক্ট করে। তার মানে যে সমস্ত মায়ের সাপোজ অ্যালার্জি হয়েছে এবং অ্যালার্জির ফলে অ্যান্টিহিস্টামিন মেডিসিন খেয়েছে, তাহলে কিন্তু হ্যাঁ সিলেবাসে অনেক কিছুই নেই, সত্যিই নেই, কিন্তু ওগুলো পড়তে হবে। ঠিক আছে, ওগুলো আমি পড়িয়ে দেবো, এ করার দরকার নেই, আমি পড়িয়ে দেবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে তাহলে যদি কোনো মা অ্যান্টিহিস্টামিন মেডিসিন বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু যেটা মায়ের মিল্ক ভলিউম বা মিল্ক আউটপুটকে কিন্তু কমিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসা যাক। নেক্সট বলা রয়েছে এখানে বেশ কিছু ড্রাগ বলা আছে। ঠিক আছে, যে ড্রাগগুলো কিভাবে মানে বেবির ওপরে ইম্প্যাক্ট করতে পারে, তো সেগুলো এখানে বলা রয়েছে। যেমন বলেছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ, তাহলে বেবির কি কি সমস্যা হতে পারে? বেবির সমস্যা হতে পারে যে ইমিউনো সাপ্রেশন মানে বেবির যে ইমিউনিটি পাওয়ার সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ওকে, নেক্সট বলা রয়েছে অ্যান্টি থাইরয়েড ড্রাগস অ্যান্ড তেজস্ক্রিয় আয়োডিন। ঠিক আছে, মানে রেডিও অ্যাক্টিভ আয়োডিন যদি মাদার নিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কি হবে, বেবির হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষতি হতে পারে, বেবির আর্গটিজম যা বমি মানে বমি বমি ভাব বা ডায়রিয়া, আর্গটিজম হচ্ছে এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, সেটা হতে পারে, বা হচ্ছে সিজার হতে পারে, বেবি সিজার মানে হচ্ছে বেবির খিঁচুনি হতে পারে। ঠিক আছে, নেক্সট বলা রয়েছে এটা আর্গট থেরাপির জন্য বেবির হচ্ছে আর্গটিজম হতে পারে। আচ্ছা, এরপর বলেছে যে ওরাল পিল বা যেটাকে বলা হয় থায়াজাইডস বা পাইরিডক্সিন, নিকোটিন হচ্ছে স্মোকিংয়ের থ্রু দিয়ে পাবে। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে কি কি হতে পারে, যে বলেছে ল্যাকটেশন দমন, মানে মিল্কের যে মিল্ক ভলিউম মানে মায়ের যে মিল্ক ভলিউম বা মিল্কের যে কোয়ান্টিটি সেটা কিন্তু ড্রাস্টিক্যালি ইম্প্যাক্ট পড়তে পারে। ঠিক আছে, লাক্সাটিভ মানে কি বলতো, মানে প্রেগনেন্সি পিরিয়ডে কনস্টিপেশনটা হচ্ছে কোয়াইট কমন, এই জন্য অনেক মাদারকে কি করতে হয়, লাক্সাটিভ যেমন হচ্ছে সিলিয়াম হাস্ক কনজাম্পশন করতে হয়। তাহলে ল্যাকটেশন পিরিয়ডে মা যদি লাক্সাটিভ নিয়ে থাকেন, তাহলে ল্যাকটেশন পিরিয়ডে মা লাক্সাটিভ যদি নেন
আইদার মায়ের কনস্টিপেশন হয়েছে, তাহলে কনস্টিপেশনের জন্য যদি মা লাক্সাটিভ নিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে বেবির কি হতে পারে, ডায়রিয়া হতে পারে। অ্যান্টিবায়োটিক্স, মা যদি এক্সেসিভ কোয়ান্টিটিতে অ্যান্টিবায়োটিক্স কনজামশন করেন, আচ্ছা মাথায় রাখবেন অ্যান্টিবায়োটিক্স মানে যেটা হচ্ছে হার্মফুল যে সমস্ত ব্যাকটেরিয়া তার এগেনস্টে দেওয়া হয়, তাহলে হার্মফুল ব্যাকটেরিয়াকে কিল করার পাশাপাশি অ্যান্টিবায়োটিক্স কী করে, আমাদের গাট বা কোলনে যে প্রোবায়োটিক্স আছে সেগুলোকেও কিন্তু নষ্ট করে দেয়। তো সেই জন্য অ্যান্টিবায়োটিক্স থেরাপির মধ্যে যদি মা থাকেন তাহলে সেটা কি করবে, সেটা হচ্ছে বেবির জিআই ট্র্যাক্টের সমস্যা যেমন ডায়রিয়াও কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট এবার যেটা বলবো সেটা এখানে বলা রয়েছে এক্সপ্রেসড মিল্ক। ঠিক আছে, আচ্ছা এক্সপ্রেসড মিল্ক বলার আগে আরেকটা কয়েকটা জিনিস আমি একটুখানি বলবো, সেটা হচ্ছে যে এটা ইনফ্যান্সিতেও পড়ানো যায়, বাট আমার মনে হয় যে এখানেও একটু বলে দেওয়াটা দরকার আছে। সেটা হচ্ছে বেবি যখন প্রথম নিপল সাক করে তখন মানে ফার্স্ট ফিডিংয়ে, বেবির ফার্স্ট ফিডিংয়ে ম্যামারি গ্ল্যান্ড থেকে প্রথম যে মিল্ক বেরিয়ে আসে সেটাকে আমরা কি মিল্ক বলি, সেটাকে বলা হয় ফোর মিল্ক। কি বললাম, ফোর মিল্ক। ঠিক আছে, এটা আমি ইনফ্যান্সিতেও পড়াবো, তো আমার মনে হলো এখানেও এক্সপ্রেসড মিল্ক যেহেতু পড়াচ্ছি তার মধ্যে আমার মনে হয় এই কয়েকটা জিনিসও একটু বলে দেওয়া দরকার আছে। তাহলে কি বললাম, বেবি যখন ব্রেস্ট মানে নিপল ফার্স্ট সাক করে এবং ফার্স্ট ফিডিংয়ে প্রথম যে মিল্ক বেরিয়ে আসে ম্যামারি গ্ল্যান্ড থেকে এবং যেটা হচ্ছে ডাইলুটেড মিল্ক, যার মধ্যে ফ্যাট বা কার্বোহাইড্রেট এর কনসেন্ট্রেশন কম থাকে, তাকে আমরা বলবো কি ফোর মিল্ক। কি বলা হলো, ফোর মিল্ক। ঠিক আছে, এটা 1 নম্বর। 2 নম্বর কি, এবার ফোর মিল্কের পরে পরবর্তীতে যে মিল্ক ম্যামারি গ্ল্যান্ড থেকে বেরিয়ে আসে যেটা হচ্ছে ডাইলুটেড নয়, যেটা একটু থিক, যার মধ্যে ফ্যাট তারপরে কার্বোহাইড্রেট, ঠিক আছে, সেই মিল্ক মানে সেই কম্পোজিশন যুক্ত যে মিল্ক যেটা একটু থিক তাকে আমরা বলবো কি হাইন্ড মিল্ক। তাকে আমরা বলবো কি হাইন্ড মিল্ক। তাকে আমরা কি বলছি, হাইন্ড মিল্ক। কোলোস্ট্রামের পর যে মিল্ক আসে না, কোলোস্ট্রামের পর যেটা সেটাকে আমরা ট্রানজিশন মিল্ক বলবো। ঠিক আছে, এটা হচ্ছে ডিপেন্ড করছে ফিডিংয়ের ওপরে। ঠিক আছে, তাহলে ফোর মিল্ক বললাম, হাইন্ড মিল্ক বললাম, দেন হচ্ছে কি ট্রানজিশন মিল্ক, TRANSITION, ট্রানজিশন মিল্ক। ঠিক আছে, তাহলে ফার্স্ট ফিডিংয়ে যে মিল্ক বেরিয়ে আসছে তাকে আমরা বলছি ফোর মিল্ক। ফোর মিল্কের পরে যে থিক এবং যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলোর কনসেন্ট্রেশন বেশি থাকছে সেই মিল্ককে আমরা বলবো কি হাইন্ড মিল্ক। তারপরে হচ্ছে ট্রানজিশন মিল্ক, এই যেটা আপনি বললেন কোলোস্ট্রামের পর যে মিল্ক আসে, মানে কোলোস্ট্রামের মধ্যে কি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিনস, তার মধ্যে হচ্ছে IgA, IgM, IgG এগুলো থাকছে। ঠিক আছে, এবং প্রচুর পরিমাণে ফ্যাটের কনসেন্ট্রেশন থাকছে যেটাকে আমরা বলছি কি কোলোস্ট্রাম। কোলোস্ট্রাম ম্যামারি গ্ল্যান্ড থেকে প্রায় 1 সপ্তাহ 1.5 সপ্তাহ, এটা ডিপেন্ড করে মায়ের ওপরে, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ প্রথমে কোলোস্ট্রাম রিলিজ করে। ঠিক আছে, এবং যত ডে যাবে তারপরে কি হয় ম্যাচিওর মিল্ক, মানে যেখানে ফ্যাটের কনসেন্ট্রেশন কমতে থাকে, মিল্কের ফ্লুইডিটি বাড়ে বা মিল্কের যে থিকনেস যেটা কোলোস্ট্রামে ছিল সেই থিকনেসটা কিছুটা কমে, তারপরে যে মিল্কটা বেরিয়ে আসে মানে কোলোস্ট্রাম ফিডিংয়ের 1 থেকে 2 সপ্তাহ পরে যে মিল্কটা রিলিজ হয় তাকে আমরা কি বলবো ট্রানজিশন মিল্ক। তাকে আমরা কি বলছি ট্রানজিশন মিল্ক। বোঝা গেল, তাহলে কি কি বললাম, ফোর মিল্ক, হাইন্ড মিল্ক, ট্রানজিশন মিল্ক। নেক্সট এবার যেটা আসবো যেটা এখানে বলা রয়েছে এক্সপ্রেসড মিল্ক। কি নেক্সট বলা রয়েছে কি এক্সপ্রেসড মিল্ক। তাহলে এক্সপ্রেসড মিল্ক কি, এক্সপ্রেসড মিল্ক হচ্ছে যে যদি কোনো মাদার মানে বেবিকে ব্রেস্ট ফিডিং করানোর সময় পাচ্ছেন না, সাপোজ ওয়ার্কিং মাদার বা মাদারের হচ্ছে ব্রেস্ট মিল্ক বেবিকে ফিডিং করার মতো ইচ্ছে নেই, তখন কি হয় সেই মাদার আইদার বাই হ্যান্ড বা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইসের মাধ্যমে পাম্প করে ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করে সেটাকে কোনো কন্টেইনারের মধ্যে রেখে সেটাকে ফ্রিজ করতে পারেন, মানে রেফ্রিজারেশনে রাখতে পারেন। এই মিল্ককে আমরা বলবো কি এক্সপ্রেসড মিল্ক। কি বলবো এক্সপ্রেসড মিল্ক। এই যে বলা আছে মানে বেবিকে যখন মা ফিডিং করাতে পাচ্ছেন না, কখন পারবেন না, আইদার মা যদি ওয়ার্কিং ওমেন হন তাহলে কি হতে পারে, তাহলে ব্রেস্ট এনগর্গমেন্ট হতে পারে। তাহলে সেই ব্রেস্ট এনগর্গমেন্টকে প্রিভেন্ট করার জন্য মা কি করতে পারেন, আইদার বাই হ্যান্ড
প্রেস করে বা কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস পাওয়া যায় যেগুলো হচ্ছে ব্রেস্ট মিল্ক ইজেকশানে হেল্প করে, সেরকম কোনো ডিভাইসের মাধ্যমে যদি মা মিল্ক কোনো কন্টেনারের মধ্যে ভরে সেটাকে যদি রেফ্রিজারেশনে রেখে দিতে পারেন, এবং পরবর্তীতে যখন বেবি অ্যাভেলেবেল থাকবে বা বেবিকে ওই মিল্ক কিন্তু পরবর্তী সময়ে প্রোভাইড করা যায়, তাহলে এই মিল্ককে বলা হবে কি এক্সপ্রেসড মিল্ক। ওকে, নেক্সট বলা রয়েছে স্তন্যপানের ব্যর্থতা, মানে যেটাকে বলা হয় ব্রেস্ট ফিডিং ফেইলিওর। এটা কখন কখন হতে পারে? ব্রেস্ট ফিডিং ফেইলিওর হতে পারে মা যদি সাপোজ কোনো ড্রাগ নিচ্ছেন, ড্রাগ অ্যাবিউজের মধ্যে রয়েছেন, বা এক্সেসিভ পরিমাণে স্মোকিং বা নিকোটিন কনজামশন করছেন, বা এক্সেসিভ পরিমাণে অ্যালকোহল কনজামশন করছেন, ঠিক আছে? তাহলে ইন দ্যাট কেস কি হয়, মায়ের যে ব্রেস্ট মিল্কের ভলিউম সেটা কিন্তু কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের ল্যাকটেশন ফেলিওর। বা মা যদি তার ওয়ার্কিং ওমেন হন, বেবিকে ফিডিং করাতে না পারেন, তখন কিন্তু সেটাও কিন্তু যেটাকে আমরা বলি যে ল্যাকটেশন ফেলিওরের মধ্যে আমরা ধরে নিতে পারবো, ঠিক আছে? নেক্সট বলা রয়েছে যে স্তন্যপান ব্যর্থতার জন্য দায়ী কোন কোন কারণগুলো, ঠিক আছে? এখানে বলা রয়েছে যে মায়ের যদি নিউট্রিশনাল স্ট্যাটাস পুয়ার থাকে সেটা একটা প্রবলেম। মা যদি কোনো এমন কোনো ডিজিজ মানে সিভিয়ার কোনো ইলনেসে সাফার করছেন, তাহলে সেই কন্ডিশনেও কিন্তু ল্যাকটেশন ফেলিওর হতে পারে। এক্সেসিভ অ্যাংজাইটি বা মেন্টাল স্ট্রেস, ঠিক আছে, বা নেগেটিভ এনভায়রনমেন্টে যদি মা থাকেন, তাহলে এক্সেসিভ স্ট্রেসফুল কন্ডিশনও কিন্তু মায়ের যে ব্রেস্ট মিল্কের ভলিউম বা ব্রেস্ট মিল্কের যে কোয়ান্টিটি সেটা কিন্তু রিডাকশনের জন্য রেসপন্সিবল। নেক্সট বলা রয়েছে যদি সোলেন ব্রেস্ট বা সোলেন ম্যামারি গ্ল্যান্ড হয়, ইন দ্যাট কেসও কিন্তু মায়ের যে মিল্কের কোয়ান্টিটি সেটা কম হতে পারে, ঠিক আছে? নেক্সট বলেছে মা যদি ওয়ার্কিং মাদার হন, বা যদি মানে বেবির যদি লেট ডাউন রিফ্লেক্সের ক্যাপাসিটি না থাকে, মানে বেবি যদি যেটা বলেছিলাম ক্লেফট প্যালেট হয়, মানে বেবির যদি কোনো ঠোঁট কাটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নিপল সাক করতে পারে না, তাহলে লেট ডাউন রিফ্লেক্স কম হচ্ছে। লেট ডাউন রিফ্লেক্স কম হলে কি হবে? মিল্ক ইজেকশন হবে না, ঠিক আছে? দেন বলেছে অনিয়মিত খাওয়ানো, মানে ইররেগুলার ফিডিং অফ দি মাদার, ঠিক আছে? স্বল্প সময়ে খাবার, বা বলেছে প্রিল্যাকটিয়াল ফিড বা হাসপাতাল দ্বারা শিশু এবং মাকে আলাদা করে রাখার অনুশীলন, মানে বেবি আর মা যদি ডিট্যাচ থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মিল্ক ভলিউম বা মিল্কের যে আউটপুট সেটাও কিন্তু কম হবে। ওকে, এরপর বলা রয়েছে হিউম্যান মিল্ক ব্যাংক, ঠিক আছে? আচ্ছা, হিউম্যান মিল্ক ব্যাংক মানে যেখানে মা ব্রেস্ট মিল্ক স্টোর করে রাখতে পারেন এবং সেই মিল্ক পরবর্তীতে ফিডিং করাতে পারেন, মানে যেমন এক্সপ্রেসড মিল্ক বললাম, সেই এক্সপ্রেসড মিল্কের মতোই, মানে লাইক দ্যাট, ওই রকম কিছুটা, ঠিক আছে? তাহলে এখানে কি বলা রয়েছে যে হিউম্যান মিল্ক ব্যাংকের থ্রু দিয়ে একটা মানে এক ধরনের চালানো হয়েছে, যেখানে কি করা হয়েছে যে বুকের দুধের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, ঠিক আছে? মানে ব্রেস্ট ফিডিংয়ের যে ইম্পর্টেন্স, সেই ইম্পর্টেন্স সম্পর্কে যে মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস কিন্তু ধীরে ধীরে ইনক্রিজ করেছে। মানে ব্রেস্ট মিল্ক শুধুমাত্র ইকোনমিক দিক থেকে বেনিফিটেড নয়, ব্রেস্ট মিল্কের মধ্যে যে সমস্ত নিউট্রিশনাল কম্পোজিশন থাকে যেটা মানে বেবির জন্য বা ইনফ্যান্টের জন্য সেটা হচ্ছে বেস্ট, এবং দেয়ার ইজ নো আদার সাবস্টিটিউট অফ ব্রেস্ট মিল্ক, মানে ব্রেস্ট মিল্কের কোনো সাবস্টিটিউট নেই, মানে ব্রেস্ট মিল্ক হচ্ছে ইজ বেস্ট ফর ইনফ্যান্ট। তো সেই জন্য এই হিউম্যান মিল্ক ব্যাংক এটা হচ্ছে প্রথম ইনিশিয়েট করা হয়েছে। ওকে, আচ্ছা, এখানে আরও কয়েকটা, এটা হচ্ছে লাস্ট স্লাইড, কিন্তু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এখানে বলা নেই সেটা আমি একটু বলছি, সেটা হলো গ্যালাক্টোগগস বা ল্যাক্টোগগস, এটার নাম আপনারা শুনেছেন। কি বললাম? গ্যালাক্টোগগস, ঠিক আছে? কি বললাম? গ্যালাক্টোগগস। এখান থেকে কিন্তু অনেকটা কোয়েশ্চেন আছে, মাঝে মধ্যে আমি দেখেছি এখান থেকে কোয়েশ্চেন এসেছে। গ্যালাক্টোগগস অর এটার নাম হচ্ছে কি ল্যাক্টোগগস। কি বললাম? গ্যালাক্টোগগস অর ল্যাক্টোগগস। ওকে, গ্যালাক্টোগগস বা ল্যাক্টোগগস হচ্ছে এমন কিছু কম্পোনেন্ট, এমন কিছু ডায়েটারি কম্পোনেন্ট হতে পারে, এমন কিছু ফুড কম্পোনেন্ট হতে পারে, বা এমন কিছু সাপ্লিমেন্ট হতে পারে, বা এমন কিছু কম্পোনেন্ট যেটা কি করে, যেটা ভাবা হয় যে all those ingredients or all those component believed to increase the milk formation, মানে যেটা
মিল্ক ফর্মেশনের মানে বা মিল্কের ভলিউমকে বাড়াচ্ছে, সেই সমস্ত কম্পোনেন্ট, সেটা আয়দার হতে পারে হার্বাল কোনো বা ডায়েটারি কোনো কম্পোনেন্ট বা কোনো মেডিসিনাল কম্পোনেন্ট বা সাবস্ট্যান্স, যেটা কি করে, যেটা হচ্ছে মায়ের মিল্ক আউটপুট বা মিল্ক ভলিউমকে বাড়ায়, তাকে আমরা বলবো কি গ্যালাক্টোগগস। যেমন আপনারা দেখবেন যে প্রেগনেন্সি পিরিয়ডে অনেক সময় মাকে লাড্ডু দেওয়া হয়, বেশ কিছু লাড্ডু, যেমন ধরুন বেসনের লাড্ডু, বা বলা হয় গার্লিক কনজামশন করতে বা অনিয়ন কনজামশন করতে, যেগুলো কি করা হয়, যেগুলো হচ্ছে মানে মনে করা হয় যে যেগুলো হচ্ছে মায়ের যে ব্রেস্ট মিল্কের আউটপুট বা ব্রেস্ট মিল্কের ভলিউম সেটাকে বাড়াবে। তাহলে সেই ধরনের কম্পোনেন্টকে আমরা বলবো কি গ্যালাক্টোগগস অর ল্যাক্টোগগস। ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসে। তার মানে গ্যালাক্টোগগস আর ল্যাক্টোগগস কি করছে, প্রোল্যাক্টিন হরমোনের যে ফাংশন, সেই ফাংশনকে কিছুটা বাড়াচ্ছে। তাহলে এই সমস্ত গ্যালাক্টোগগস আর ল্যাক্টোগগসের যে প্রোল্যাক্টিন হরমোনের যে এফিকেসি, সেই এফিকেসিকে কিন্তু ইনক্রিজ করছে। তাহলে একে আমরা বলবো কি গ্যালাক্টোগগস অর ল্যাক্টোগগস। ঠিক আছে? আরেকটা বলবো, সেটা হচ্ছে আমি পড়িয়েছি, যেটা হচ্ছে লেট ডাউন রিফ্লেক্স আর প্রোল্যাক্টিন রিফ্লেক্স। আরেকটা রিফ্লেক্স আছে, সেটা একটু বলবো, সেটাকে বলা হয় কি এক্সট্রুশন রিফ্লেক্স। কি বললাম? এক্সট্রুশন রিফ্লেক্স। এক্সট্রুশন রিফ্লেক্স, ঠিক আছে? এটা আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এক্সট্রুশন রিফ্লেক্স, এক্সট্রুশন রিফ্লেক্স কি? এক্সট্রুশন রিফ্লেক্স হচ্ছে বেবির টাং মুভমেন্ট। ঠিক আছে? হ্যাঁ, ফেনুগ্রিক সিড হবে। ঠিক আছে? এটা গ্যালাক্টোগগস বা ল্যাক্টোগগসের মধ্যে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো যেটা বলছিলাম এক্সট্রুশন রিফ্লেক্স, এক্সট্রুশন রিফ্লেক্স কি? এক্সট্রুশন রিফ্লেক্স হচ্ছে বেবির টাং মুভমেন্ট, মানে বেবি 6 মাস বয়স অবধি বা 6 মাস কি 7 মাস কি আপ টু 1 ইয়ার এজ অবধি, যখন বেবি সলিড ফুড খেতে পারে না, ওই বয়স অবধি, মানে 8 মাস 9 মাস অবধি, কারণ 8 মাস 9 মাস অবধি আমরা বেবিকে সেমি সলিড টাইপ অফ বা সফট টাইপ অফ কোনো ফুড আমরা প্রোভাইড করি। তাহলে এক্সট্রুশন রিফ্লেক্স কি? এক্সট্রুশন রিফ্লেক্স হচ্ছে বেবির এক ধরনের টাং মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে কি হয়, বেবি, এই যে বলেছিলাম বেবি যখন ফার্স্ট ফিড করে তখন 4 মিল্ক বেরোয়, এবার এই টাং মুভমেন্ট বা যেটাকে আমরা বলছি এক্সট্রুশন রিফ্লেক্স, তার মাধ্যমে কি হয়, বেবি নিপল আরও বেশি পরিমাণে সাক করতে পারে, এর ফলে কি হয়, হাইন্ড মিল্ক বেরিয়ে আসে। বোঝা গেল? তাহলে এক্সট্রুশন রিফ্লেক্স হচ্ছে বেবির এক ধরনের, না, লেট ডাউন রিফ্লেক্স প্রোল্যাক্টিন রিফ্লেক্স একই নয়। লেট ডাউন রিফ্লেক্স মানে যেটা হচ্ছে অক্সিটোসিন হরমোনের কন্ট্রোলে থাকবে, যে প্রসেসের মাধ্যমে মিল্ক বেরিয়ে আসে, মানে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক বেবির মুখে আসবে, সেই প্রসেসটাকে আমরা বলবো লেট ডাউন রিফ্লেক্স। ক্লিয়ার? মানে মিল্ক ইজেকশন বা যেটাকে বলেছিলাম গ্যালাক্টোকাইনেসিসে হেল্প করে। আর যেটা বলেছি প্রোল্যাক্টিন রিফ্লেক্স, ওটা হচ্ছে মিল্ক ফর্মেশন, যেটা হচ্ছে আন্ডার দি কন্ট্রোল অফ প্রোল্যাক্টিন হরমোন, যেখানে কি হয়, মিল্ক ফর্মেশন হয় ইন ম্যামারি গ্ল্যান্ড। বোঝা গেল? তাই জন্য লেট ডাউন রিফ্লেক্স আর প্রোল্যাক্টিন রিফ্লেক্স কিন্তু একই নয়, দুটো আলাদা। ক্লিয়ার? বাট বোথ রিফ্লেক্স একই সাথে হয়ে থাকে, মানে মিল্ক ফর্মেশন হবে এবং মিল্ক ইজেকশন হয়ে মানে হবে। ঠিক আছে? মানে একই সাথে হচ্ছে। আরেকটা বলেছিলাম কি এক্সট্রুশন রিফ্লেক্স। এক্সট্রুশন রিফ্লেক্স মানে কি বললাম, এটা হচ্ছে বেবির টাং মুভমেন্ট, যে মুভমেন্টের মাধ্যমে কি হচ্ছে, বেবি 4 মিল্কের পরে হাইন্ড মিল্ক ইজেকশনে হেল্প করছে। এই এক্সট্রুশন রিফ্লেক্স মানে বেবির টাং মুভমেন্ট। এছাড়াও এই এক্সট্রুশন রিফ্লেক্সের মাধ্যমে বেবি 7 মাস 8 মাস 9 মাস এই বয়স অবধি কী করে, যে কোনো সলিড খাবার, মানে যাতে বেবির গলাধকরণ না হয়ে যায়, সেখান থেকে কিন্তু বেবি নিজেকে প্রোটেক্ট করতে পারে বাই দিস এক্সট্রুশন রিফ্লেক্স। ওকে? তাহলে আবার বলছি, এক্সট্রুশন রিফ্লেক্স মানে হচ্ছে এক ধরনের টাং মুভমেন্ট, যে মুভমেন্টে কি হয়, বেবি হাইন্ড মিল্ক মানে 4 মিল্কের পরে হাইন্ড মিল্ক রিলিজে হেল্প করে, এবং তার পাশাপাশি বেবিকে 7 মাস থেকে 9 মাস বয়স অবধি যাতে কোনো সলিড খাওয়ার মানে গলাধকরণ না হয়ে যায়, যাতে বেবি চোকিং না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এক্সট্রুশন রিফ্লেক্সের মাধ্যমে বেবি নিজেকে নিজে কিন্তু প্রোটেক্ট করতে পারে। তাহলে এটাকে আমরা বলবো কি এক্সট্রুশন রিফ্লেক্স। আরেকটা বলবো যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক। ঠিক আছে? ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক আমরা পালন করে থাকি আগস্টের প্রথম সপ্তাহ। ঠিক আছে? কি বললাম? আগস্টের ফার্স্ট উইক, 1 থেকে 7th ডে, মানে আগস্টের প্রথম সপ্তাহকে আমরা বলে থাকি কি ওয়ার্ল্ড বেস্ট ফিডিং উইক। ঠিক আছে? এটা হচ্ছে মাতৃদুগ্ধ সপ্তাহ পালন মানে দিবস হিসেবে পালন করা হয় এই ফার্স্ট উইক অফ আগস্ট। ঠিক আছে?
এবং এটা প্রথম চালু হয়েছিল 2008 সালে। কত সালে? 2008 সালে। ঠিক আছে? কিসের জন্য? ব্রেস্ট ফিডিংকে প্রমোট করার জন্য। ব্রেস্ট ফিডিংকে মানে ব্রেস্ট ফিডিং যাতে প্রত্যেক মা তার বেবিকে ব্রেস্ট ফিডিং করায় তার জন্য, প্রমোট করার জন্য, মানে ব্রেস্ট ফিডিংকে প্রমোট করার জন্য, প্রোটেক্ট করার জন্য এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক এটা হচ্ছে ইমপ্লিমেন্ট হয়েছিল। কত সালে? 2008। এবং কতদিন না, আগস্টের ফার্স্ট মানে প্রথম যে সপ্তাহ, সেই সপ্তাহকে আমরা বলে থাকি ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। ক্লিয়ার? তাহলে আরেকটা জিনিস বলবো, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো যেটা আপনারা সচরাচর বইতে খুব একটা দেখতে পাবেন না, সেটা হচ্ছে একটা একটা স্পেশাল কাইন্ড অফ রুম, যেটাকে আমরা বলি হিরকানি রুম। হিরকানি রুম বা বলা হয় হিরকানিজ রুম, অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে? এই রুমটা হচ্ছে ডেজিগনেটেড করা হয়েছে বা স্পেশালি তৈরি করা হয়েছে ওয়ার্কিং মাদারের জন্য। ঠিক আছে? হিরকানিজ রুম হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ রুম, যেটা হচ্ছে তৈরি করা হয়েছিল শুধুমাত্র ল্যাকটেটিং মাদারের জন্য, যাতে ল্যাকটেটিং মাদার ব্রেস্ট মিল্ক এক্সপ্রেস করতে পারে এবং ব্রেস্ট মিল্ক স্টোর করে রাখতে পারে ফর দেয়ার বেবি, এবং যখন তারা সময় পাবে তখন সেই স্টোরেজ করা মিল্ক তারা যাতে বেবিকে প্রোভাইড করতে পারে, যেটাকে বলা হয় কি হিরকানিজ রুম। ওকে, এইটা একটু জাস্ট নোট ডাউন করে নেবেন আপনারা সবাই। ঠিক আছে? তাহলে আজকের সেশন এই অবধি। পরবর্তী সেশনে আমি পসিবলি ইনফ্যান্সি পড়াবো এবং আপনাদের সবার রিকোয়েস্টে আমি আরডি এর যে চার্ট সেটা আমি প্রোভাইড করব, যেখানে শুধুমাত্র বলেছিলাম ইএআর ভ্যালুটা আপনারা পড়বেন অনলি ফর এনার্জি, আর বাকি যত নিউট্রিয়েন্টের রিকোয়ারমেন্ট আছে সেটা আপনারা পড়বেন আরডি এ 2020 থেকে। ঠিক আছে? আজকের মতো এই অবধি। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাস আমার হবে নেক্সট ফ্রাইডেতে। ঠিক আছে? নেক্সট ফ্রাইডেতে তাহলে দেখা হচ্ছে। আজকে এই অবধি, সবাই ভালো থাকবেন। আর কারোর যদি কোনো কোয়ারি থাকে তাহলে সেটা অবশ্যই পরবর্তী ক্লাসে আমাকে জানাবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। ব্যথা হয়ে গেল চশমার উপরে। হ্যাঁ।